গুনে গুনে 7 দিন পরে আবারও একই কণ্ঠস্বরে একই তরঙ্গে কৃষ্ণ বালক আশিকুর শ্রাবণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ক্যাপিটাল এফএম এর প্রতি শনিবারের অন্যরকম 2 ঘন্টার আয়োজন তাবিজে। আমরা ঠিক 11টা থেকে রাত 1টা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। আমাদের চারপাশের ঘটে যাওয়া জীবনের এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদেরকে প্রশ্ন করতে শেখায়, আমাদেরকে এক ধরনের ভয়ের অনুভূতির মধ্যে নিয়ে যায় বা রহস্যের মধ্যে এমন ধরনের অনুভূতি তৈরি করে যেগুলো আমরা আসলে বাস্তব জীবনে সেগুলো কখনো ফেস করতে চাই না। সেই সমস্ত ঘটনার পেছনের ঘটনা এবং যারা আসলে সেই সমস্ত ঘটনার মধ্য দিয়ে জীবনযাপন করে তাদের জীবন কেমন দুর্বিষহ, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি ক্যাপিটাল এফএম এর প্রতি শনিবারের অন্যরকম আয়োজন তাবিজে। যারা প্রতি শনিবারে আমাদেরকে কান পেতে থাকেন, মনের চোখে দেখার চেষ্টা করেন, তাদের জন্য বলতে চাই যে আসলে কি ভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আর কি ভাবে আপনাদের সঙ্গে আমরা আছি। আমরা প্রথমত আপনাদের কানের বন্দর দিয়ে মনের অন্দরে পৌঁছানোর জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর যে ভার্চুয়াল আপনাদের কানের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থাটি আছে, সেই রেডিওটি আপনারা অন করলে সেটি আপনারা আমাদেরকে সরাসরি শুনতে পাবেন এবং সেখানে আপনাদের সঙ্গে আমরা আছি। এবং তার বাইরে যারা এই মুহূর্তে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে বিশেষ করে, তারা চাইলে ফেসবুকে যাবেন এবং লিখবেন ক্যাপিটাল এফএম 94.8 এবং আপনারা সেখানে একটি পেজ পাবেন, যে পেজটিতে আপনারা অনেকেই লাইক দিয়েছেন, অনেকেই সেটি ফলো করেন। আর নতুন করে যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা চাইলে সেই পেজে আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে পারেন এবং সেখানে আমরা অডিও লাইভে আছি এবং সেই অডিও লাইভে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। ইতিমধ্যেই অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি জানি যে আসলে 2 ঘন্টায় প্রায় 1,500 থেকে 2,000 মানুষ আমাদেরকে কমেন্টস করবেন, আমাদেরকে অনেক মানুষ শুনবেন, অনেক মানুষ আমাদের পোস্ট শেয়ার করবেন, আরও অনেক কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের কাছে আজকে অনেকগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো একে একে আপনাদেরকে আমরা শোনাবো, আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। আর আপনাদের পাঠানো ঘটনাগুলো আমরা নানাভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে অনেকগুলো ঘটনা সিলেক্ট করেছি, যেখান থেকে আমরা কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আপনারা চাইলেই শো চলাকালীন সময়ে আমাদেরকে SMS করতে পারেন, লিখতে পারেন CFM একটি স্পেস, আপনার নাম, আপনার টেক্সট আপনারা পাঠাতে পারেন 26969 এই নম্বরে। সবাইকে মাহে রমজান বা রমজানুল মোবারকের শুভেচ্ছাবাদ জানাচ্ছি আমরা। কারা কারা এখন আমাদের সঙ্গে জেগে আছেন তাদের কথা একটু জানতে চাই। আমরা প্রথমে কয়েকটি SMS পড়বো, SMS পড়ার পরে আমরা আসলে মূল ঘটনার দিকে যাব, কারণ ফেসবুকে লাইভটি শুরু হওয়ার পরে অনেক মানুষ আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কে কোত্থেকে কিভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং তাদের রমজান কেমন কাটছে এবং তাদের জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা আছে কিনা, যে ঘটনাগুলো আমাদেরকে এই শোতে তিনি শোনাতে চান বা তাদের ঘটনাগুলো পাঠাতে চান, যেগুলো আমরা পরবর্তীকালে মানুষের কাছে পৌঁছতে চাই, সেটি একটু দেখব আমরা। আসলে আমরা একটু ফেসবুকে যাই। যারা আমাদের ফেসবুকের এই পোস্ট ইতিমধ্যে শেয়ার করে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের কথাগুলো একটু বলি আমরা। আরিফুল ইসলাম আরিফ, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। ফারিহা ফারুশি প্রতি শনিবারের মতো আজকে আমাদের সঙ্গে আছেন। অচেনা পথের পথিক, তিনিও আমাদের সঙ্গে আছেন। এই 3টি নাম বলেছি এবং এই 3টি নাম বলতে বলতে আরও অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও অনেকে পোস্ট শেয়ার করেছেন। কবি কাউসার ধামরাই থেকে আমাদের সঙ্গে আছেন। নাইম ইসলাম, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনিও আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনবেন বলছেন। MD মামুন, তিনি আমাদের সঙ্গে আছেন। MD নাইম ইসলাম আছেন। নুসরাত মুন, তিনি আমাদের সঙ্গে আছেন, যে কেমন আছি, আমি ভালো আছি এবং নিশ্চয়ই আপনাদেরকেও সাথে নিয়ে ভালো থাকবে এবং রহস্যের মধ্যে আমরা ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। কয়েকটি নাম প্রথমে বলে নিতে চাই, কারণ যখন ঘটনা বলা শুরু করব অনেকক্ষণ ধরে আমরা ঘটনা বলবো, আপনাদের কথা শুনবো, যে কারণেই আমরা কয়েকটি নাম প্রথমে পড়তে চাই। তাহমিদ মারুফ, তিনি লিখেছেন দ্য হরিবল সিচুয়েশন ইজ গোয়িং অন। তিনি বলছেন আমাদের সঙ্গে আছেন। সীমান্ত বড়ুয়া, তিনি আছেন। মুস্তাফিজুর রহমান সাকিব আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর তিনি আমাদেরকে শুনছেন। একজন বন্ধু লিখেছেন SR সাইম, তিনি আছেন। RS পাপ্পি, তিনি আমাদের সঙ্গে আছেন। নাইম ইসলামের কথা বলেছি, তিনি আমাদের সঙ্গে আছেন। সাইম আছেন। মাওলানা রিয়াজুল ইসলাম বিক্রমপুরী আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। আপনাকেও সালাম জানাচ্ছি আমরা। অনেকগুলো নাম পড়েছি। আমাদের অনুষ্ঠানের ধরন অনুসারে প্রথমে আমরা একটু যেতে চাই ঘটনায়, যে ঘটনাগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে, যে ঘটনাগুলো আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করতে শেখায় এবং এমন অনুভূতি তৈরি করে, যে অনুভূতিগুলো আসলে আমাদের কাছে অনেক দিন ধরে স্থায়ী হয়, আমাদের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে। যারা আমাদেরকে শুনছেন তারা হয়তো অনেকেই জানেন, বা যারা এই সমস্ত হরিবল বা ভয়ানক ঘটনাগুলো নিয়ে স্টাডি করেন
জানতে চান। পৃথিবীতে কিন্তু এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো এখন পর্যন্ত হন্টেড, এবং যে জায়গাগুলো সম্পর্কে বিজ্ঞানও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেনি, যেটা ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, ভারত, নেপাল থেকে শুরু করে পৃথিবীর উন্নত, অনুন্নত, উন্নয়নশীল অনেক দেশে এমন কিছু বাড়ি আছে, এমন কিছু ঘর আছে, এমন কিছু চেয়ার আছে, এমন কিছু মানুষের ঘটনা আছে যেগুলো আমাদের কাছে এখনও অনেক বেশি রহস্যময়। ঠিক এইরকম একটি ঘটনা বা এইরকম একটি জায়গার নাম হচ্ছে হাইগেট সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে আমাদের বাংলাদেশে বা মুসলিমদের জন্য যেটা কবরস্থান, খ্রিস্টানদের জন্য সেটা হচ্ছে সিমেট্রি, যেখানে তারা শবদেহ দাফন করে এবং সেখানে তারা আসলে চিরনিদ্রায় শায়িত হয়। হাইগেট সিমেট্রি এটি উত্তর লন্ডনে অবস্থিত। প্রথমত আসলে বাস্তব জীবনের ঘটনাগুলো দিয়ে শুরু করি, তারপরে আপনাদের পাঠানো ঘটনা আমাদের কাছে আছে। উত্তর লন্ডনে হাইগেট সিমেট্রির অবস্থান। এটি কেন হন্টেড বা এটি কেন আসলে এখন পর্যন্ত রহস্য ঘেরা, তার অনেকগুলো ব্যাখ্যা আছে। সবাই বলে বা যারা সেটি প্রত্যক্ষ করেছে, সন্ধ্যা নেমে আসার পরপরই সেখানে পুরোপুরি একটা ভয়ানক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়, এবং যারা আসলে প্রেতাত্মা শিকারী বা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করে, যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা করে, তাদের জন্য আসলে এটি একটা মানে অন্যতম প্রিয় একটি জায়গা। প্রিয় বলছি এই কারণেই, কারণ তারা আসলে এই সময়ের মধ্যে আনন্দ পায়, ভয়ও পায়। সেখানে তারা কি দেখে, কি হয়, সেটি ব্যাখ্যা করেছেন একজন যিনি আসলে সেই ঘটনার পুরোপুরি ভুক্তভোগী। তিনি বলছিলেন যে আসলে আমি এই হাইগেট সিমেট্রিতে প্রেতাত্মা শিকারী হিসাবে গিয়েছিলাম, আমি এবং আমার এক বন্ধু। তারা ঠিক সন্ধ্যা নামার আগে আগে সমস্ত রকমের পদ্ধতি অবলম্বন করে, মানে ভিডিও ধারণ করা, অডিও ধারণ করা, অডিও রেকর্ড করা, পূর্ব প্রস্তুতিমূলক অনেক রকমের ব্যবস্থা, সবকিছু নিয়ে তারা সেখানে গিয়েছে। দুই বন্ধু সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে তখন তারা সিমেট্রিতে প্রবেশ করেছে, মানে তাদের ভাষায় কবরস্থানে প্রবেশ করেছে। সেখানে কয়েকটি মোমেন্ট আছে বা কয়েকটি মুহূর্ত আছে। একটি ঘটনা ঘটে হচ্ছে সন্ধ্যাবেলা, যখন মানে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় হয় বা মাগরিবের পরপরই যখন আলো নিভে অন্ধকার হয়, তখন সেখানে একটা ভয়ানক ঘটনা ঘটে বা শুরু হয়। আরেকটি ঘটনা শুরু হয় রাত 11টা থেকে 1:30 পর্যন্ত। তারা বলছে এই দুটি সময় আসলে এত বেশি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাদেরকে, তারা যেটি পরবর্তীকালে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। তারা বলছেন যে সন্ধ্যাবেলা হঠাৎ করে মনে হলো যে একটা ক্যাঁচ 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 শব্দ হচ্ছে। তারা প্রথমে ভেবেছে এটি আসলে হয়তো বা পুরনো কবর বা পুরনো সিমেট্রি থেকে শব্দগুলো হচ্ছে। তারা হঠাৎ করে শুনতে পায় যে আসলে বিভিন্ন ফাটল দিয়ে, মানে মাটি থেকে বা এই ধরনের কবরগুলো ফেটে ওপরের দিকে ওঠার মতো শব্দ হয় না, সেই শব্দগুলো তারা পাচ্ছে। একটা সময় দেখলো হঠাৎ করে একটা লম্বা আকৃতির একটা মানুষ দূর থেকে তাদের দিকে হেঁটে আসছে। মানুষের সমস্ত আকৃতি সেখানে আছে, কিন্তু মাথাটা নেই, মানে মাথাবিহীন একটা মূর্তির মতো। যখন তারা এটা দেখে, সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া তাদের চারপাশ দিয়ে ছড়িয়ে যায়, মানে একটা হাওয়া যেন পাস করে চলে যায় তাদেরকে। তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, একটা কান্নার মতো শব্দ, ছেলে কণ্ঠের কান্না, মেয়ে কণ্ঠের কান্না। একটু পরে দেখতে পায় যে একটা পেঁচা অস্বাভাবিকভাবে তাদের দিকে তাকিয়ে আছে এবং পেঁচা শব্দ করছে। মানে একে একে সবগুলো ঘটনা একসাথে, অর্থাৎ সন্ধ্যাবেলা মাথাবিহীন একটা মূর্তি, জরাজীর্ণ একটা ক্যাঁচ ক্যাঁচে শব্দ, বিভিন্ন ফাটল দিয়ে ফেটে ফেটে বেরিয়ে আসার শব্দ, একটা বাতাস, একটা চিৎকার। তারা বলেন যে তারা বুঝতে পারছিলেন যে তারা আসলে ওই ঘটনার মুখোমুখি হয়েছেন, ওই কাঙ্ক্ষিত মুহূর্তটার মুখোমুখি তারা হয়েছেন। তারা সাহসী মানুষ, তারা চিন্তা করছিলেন সাহস করে তারা অডিও রেকর্ড করবেন, ভিডিও ধারণ করবেন। তারা বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছিল যে তারা যদি সেই মস্তকবিহীন মানুষের ছবি তুলতে পারে বা ভিডিও ধারণ করতে পারে। এই ঘটনা সব মিলিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টায় স্থায়ী হয়। এই 1 ঘন্টা ধরে এই শব্দ, এই মানুষের আনাগোনা, এই প্যাঁচার ডাক, এই বিভৎসতা।
তারপরে যেটা হয়, তারা আসলে বিজ্ঞানসম্মতভাবে সেই ভিডিও অডিও ধারণ করতে পেরেছে কিনা সবগুলো যখন চেক করতে যায়, তখন তারা একটা অদ্ভুত ঘটনা সেখানে খেয়াল করে। কোনো শব্দ রেকর্ড হয়নি, শুধু তাদের দুজনের কথোপকথন বা একটু আধটু শব্দ ছাড়া। আর ওই ক্যামেরাতে কোনো ভিডিও ধারণ হয়নি। নর্মাল সিমেট্রির ভিডিও সেখানে ধারণ হয়েছে, কিন্তু সে মাথাবিহীন মানুষ, সেই প্যাঁচা, সেই শব্দ, সে কোনো কিছুই তারা ধারণ করতে পারেনি। তখন তারা বিশ্বাস করতে শুরু করে যে আসলে এই জায়গাটি হন্টেড, বা এই জায়গাটি নিয়ে যে সমস্ত মিথ বা যে ঘটনাগুলো মানুষের মধ্যে প্রচলিত আছে সেটি আসলে সত্য। এরপর তারা যেটা করার চেষ্টা করে, তারা ওয়েট করতে থাকে সে রাত 11:30 থেকে 1টা পর্যন্ত মোমেন্টটা। তারা বলছেন যে আসলে এটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তারা সন্ধ্যাবেলার ঘটনার পরে সেখান থেকে ফিরে আসলেই হয়তোবা জীবনে এত বিভৎসতার মুখোমুখি হতেন না, এত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতেন না। ঠিক 11:30 যখন বাজে, তখন তারা দেখে যে একদল মানুষ দূর থেকে তাদের দিকে এগিয়ে আসছে। লম্বা আকৃতির মানুষগুলো, গায়ে ধবধবে সাদা পোশাক, ঠিক যেভাবে দাফন করা হয় মানুষকে, ঠিক সেই রকম পোশাক আশাক। তারা যখন সামনে এসে তাদের সামনে দাঁড়ায়, তখন দেখে যে কারো মাথা আর শরীরের সঙ্গে নেই। মানে একটা মাথাবিহীন মানুষ, একদল মাথাবিহীন মানুষ তাদের সামনে এসে দাঁড়িয়েছে, এবং তারা ফিল করতে পারছে, অনুভব করতে পারছে তারা তাদের চারপাশে ঘোরাঘুরি করছে। ঠিক ওই সময় একটা বিভৎস চিৎকারের শব্দ তারা পায়, এবং মনে হচ্ছে একটা কবর ফেঁড়ে সেখান থেকে কোনো একটা মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছে। তারা বলে যে আসলে এরপরে তাদের আর জ্ঞান ছিল না, তারা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাদের যখন তারা জ্ঞান ফেরে, তখন ভোর, আলো ফুটেছে। সবাই জানতো যে এখানে দুজন মানুষ আজকে গিয়েছে, তারা আসলে এইগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে, বা প্রেতাত্মার শিকারী, আত্মা শিকারী। তারা এটা এসে পৃথিবীবাসীর সামনে এসে বলে, এবং সেটি আসলে নানা পত্রপত্রিকায়, নানা রকম জার্নালে ছাপা হয়, এবং সেখানে সবাই মোটামুটি বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলে হাইগেট সিমেট্রি, যেটি লন্ডনে, উত্তর লন্ডনে অবস্থিত, সেটি এখন পর্যন্ত হন্টেড, এবং সে সম্পর্কে মানুষের কাছে এখন পর্যন্ত কোনো পরিষ্কার ধারণা নেই। আপনারা যারা গুগল করতে পছন্দ করেন, যারা এখন এই মুহূর্তে আছেন অনলাইনে, তারা চাইলে হাইগেট সিমেট্রি লিখে সার্চ করতে পারেন, এবং সেখানে এই ধরনের অসংখ্য ঘটনা আছে, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম বিভৎসতার গল্প আছে, কিন্তু এখন পর্যন্ত সেটি অমীমাংসিত। এখন পর্যন্ত মানুষের সামনে সেটি অমীমাংসিত রহস্য হয়ে আছে। তাবিজ বারবার বলার চেষ্টা করে, আশিকুর শ্রাবণ বারবার বলার চেষ্টা করে কৃষ্ণ বালক হয়ে আপনাদের সামনে, যে আসলে আমাদের চেনা জগতের মাঝখানে এমন অসংখ্য ঘটনা আছে, এমন অচেনা অনেক ধরনের গল্প, অনেক ধরনের বাস্তবতা আছে, যেগুলো আমরা এখনো রহস্যের মধ্যে আছে, মীমাংসা করতে পারিনি আমরা এখন পর্যন্ত। যারা আমাদের সঙ্গে আছেন, যারা কান পেতে আমাদের সঙ্গে রাত 1টা পর্যন্ত থাকবেন, তাদের কাছে আরো অনেক রকম রহস্য ঘেরা গল্প নিয়ে আমরা আছি, আমরা থাকব। যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, তারা আসলে গুগলে সার্চ করে দেখেছেন কিনা, বা এই ধরনের সিমেট্রির মতো, কবরস্থানের মতো আরো অনেক অনেক রহস্য ঘেরা ঘটনা আছে, আমাদের দেশেও আছে, যেগুলো আমরা রিসার্চ করেছি, যেগুলো বের করেছি আমরা, সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, সেগুলো বলবো আপনাদেরকে। কে কোন অবস্থান থেকে কিভাবে আমাদেরকে শুনছেন, কাদের কেমন লাগছে আমাদের আজকের আয়োজনটি, সেটি আপনারা লিখে পাঠাতে পারেন। CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট, আপনার লোকেশন পাঠাবেন 26969 এই নাম্বারে। আর আপনাদের সঙ্গে আমরা আছি রাত 1টা পর্যন্ত। আমরা একটু আমাদের ফেসবুকের দিকে যাই। যারা আমাদেরকে ফেসবুকে শুনছেন অডিও লাইভে, যারা আমাদের সঙ্গে কমেন্টস করে করে যুক্ত হচ্ছেন, তাদের কথাগুলো একটু বলতে চাই। সেই কথাগুলো যখন বলছি, তখন অনেক মানুষ আমাদেরকে দেখছেন, অনেক মানুষ আমাদেরকে মনের চোখে দেখছেন, কান পেতে শুনছেন। প্রথমে বলেছিলাম যে যারা যারা আমাদেরকে শেয়ার করেছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। শেয়ার করার কথাগুলো আবারও বলি। 3টি শেয়ার দিয়ে আমরা শুরু করেছিলাম, মাত্র 16 মিনিটের মাথায় সেটি 179 শেয়ারে রূপান্তরিত হয়েছে। আমি জানি যে এই শো শেষ করতে করতে হয়তো বা এটি 1000 শেয়ারে রূপান্তরিত হবে,
এবং এই প্রত্যেকটি শেয়ার কিন্তু আরও অনেক অনেক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করে, যারা আমাদেরকে শুনছেন, যারা মনের চোখে আমাদেরকে দেখবেন বা দেখছেন। আমাদের সঙ্গে আছেন মাধবী রোজারিও, তিনি আমাদের সঙ্গে আছেন। ফারিয়া ফারুসির কথা বলেছি আমরা। আমাদের সঙ্গে আর সোহেল মাহমুদ, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন আরও অনেক অনেক মানুষের কাছে। আমরা নাম কমুনো একটি আইডি থেকে পোস্ট অনেকবার শেয়ার হয়েছে। নাইম ইসলাম আমাদের পোস্ট শেয়ার করেছেন, তিনি অনেক অনেক জায়গায় আছেন। মুকিত আমাদের পোস্ট শেয়ার করেছেন। ইমন ইসলামের কথা বলেছি আমরা। ইমন ইসলাম প্রতি শনিবারে আমাদেরকে শোনেন। শুভ্র ইয়াসিন আমাদেরকে শেয়ার করেছেন। আমাদের সঙ্গে আছেন ফারাজুল, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। এইচএস হাসিব তিনি আছেন আমাদের সঙ্গে। রোজারিও আগেও শেয়ার করেছেন আমাদের সঙ্গে। ফারাজুলের কথা বলেছি, যারা শেয়ার করেছেন তারা অনেক অনেক জায়গায় আমাদের পোস্ট শেয়ার করেছেন। আরও অনেক অনেক বন্ধু ইতিমধ্যে আমাদের পোস্ট শেয়ার করে আরও অনেক মানুষকে যুক্ত করেছেন আমাদেরকে। একটু ফেসবুকের কমেন্টসগুলো পড়ি, যারা তারা লিখছেন। এই মুহূর্তে যারা লিখবেন তাদের কথাগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারবো। নাইম ইসলাম তিনি আমাদেরকে হাই জানিয়েছেন। নাইম ইসলামকে আমাদের পক্ষ থেকে হ্যালো জানাচ্ছি। নাবিলা চৌধুরী শুনছেন তিনি আমাদেরকে। কারা কারা শুনছেন, কোন কোন অবস্থা থেকে শুনছেন একটু জানতে চাই আমরা, কারণ আপনারা জেগে আছেন, আমাদেরকে শুনছেন, এটি জানতে পারলে আমাদের ভালো লাগে। নুসরাত মুন লিখেছেন যে ভাইয়া তুমি কি আজকে একটাই গল্প শোনাবে নাকি অতিথি আছে তোমার সাথে? আমাদের সঙ্গে আমাদের যেহেতু করোনাকালীন সময়, ঠিক সে কারণে আমাদেরকে যারা অডিও ভার্সনে গল্পগুলো পাঠিয়েছে, এরকম মানুষের কাছ থেকে আমরা 3টি গল্প নির্বাচিত করেছি এবং 3টি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি একটু পরে আমরা শেয়ার করব আপনাদের কাছে। এবং যারা আসলে আমাদের কাছে তাদের পাঠানো ঘটনাগুলো পাঠাতে চান বা তাদের কথাগুলো সবার সামনে উপস্থাপিত হোক বলে আপনারা প্রত্যাশা করেন, তারা চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার বন্ধুর জীবনে ঘটে যাওয়া, আপনার জানা কোনো ভৌতিক ঘটনা, কোনো রহস্যময় কোনো ঘটনা যদি থাকে আপনাদের কাছে, আপনারা চাইলে আমাদের কাছে অডিও ফরম্যাটে পাঠাতে পারেন। আমাদের ইনবক্সে আপনারা পাঠাতে পারেন, আমাদের কাছে আপনারা ফোন করে পাঠাতে পারেন। এই পোস্টের সঙ্গে একটি ফোন নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারটিতে আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। একটি জিমেল অ্যাড্রেসও দেওয়া আছে এখানে, এবং আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটেও আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। এবং যেটি পাঠালে আমরা চেষ্টা করব সেখান থেকে বেছে কথাগুলো বলার জন্য। এমডি শাহাদাত হোসেন রকি আমাদের সঙ্গে আছেন, তিনি গাজীপুর থেকে শুনছেন আমাদেরকে। সাজন তিনি আমাদেরকে হাই বলেছেন। আমাদের সঙ্গে রুহুল আমিন, তিনিও গাজীপুর থেকে আমাদেরকে শুনছেন। ফারিহার কথা বলছি আমরা বারবারই, তিনি অনেক কমেন্টস করেন আমাদেরকে, তার মতো লিসনার আমাদের অনেক বেশি অনুপ্রেরণা তৈরি করে। এমডি জুয়েল রানা আছেন। লাবণ্য মেহের তিনি আছেন যে ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের সঙ্গে আছেন জয়ন্ত, তিনি রংপুর থেকে আমাদেরকে ফার্স্ট টাইম শুনছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে শোনার জন্য আজকে। আসিফ মিয়া তিনি আমাদের সঙ্গে আছেন। ফারিহার কমেন্টসটি পড়েছি আমরা। আমাদের সঙ্গে আছেন রুহুল আমিন, তিনি নাটোর থেকে আমাদেরকে শুনছেন। আমরা আসলে জানি যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে শোনেন, এবং যে কথাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছতে চাই, যে কথাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছতে চাই, সেটি আসলে আপনারা যে শুনছেন আমাদেরকে রাত জেগে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে, এটি আমাদেরকে আসলে অনেক বেশি অনুপ্রাণিত করে, ভালোবাসা আমাদের মধ্যে তৈরি করে। ফারাজুল আছেন, গত সপ্তাহের মতো আজকেও অনেক ভয়ঙ্কর কিছু শুনতে চাই, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও অনেক ভয়ঙ্কর কিছু শোনানোর জন্য। নাবিলা রহমান তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন, তাকেও আমরা সালাম জানাচ্ছি। লাবণ্য মেহের তিনি বলেছেন তার এসএমএসটি পড়ার জন্য ধন্যবাদ জানাচ্ছেন তিনি। আমরা আরও অনেকগুলো এসএমএস পড়বো, আরও অনেকগুলো কমেন্টস পড়বো। আমরা একটু আমাদের এসএমএস প্যানেলের দিকে যাই, তারপরে আমরা আবারও ঘটনায় প্রবেশ করব। কারণ আসলে বাস্তব জীবন থেকে নেওয়া ঘটনা, আপনাদের পাঠানো ঘটনা, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের এপিসোডটি আমরা সাজিয়েছি, এবং যেখানে চেষ্টা করব আসলে আপনাদের সমস্ত কথাগুলো তুলে আনার জন্য। আমাদের সঙ্গে আছেন শারিকা, তিনি আমাদেরকে সাউথ কোরিয়া থেকে শুনছেন। এটি যদি সত্য হয় তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালোবাসার, সত্য না হলেও সেটি ভালোবাসার। আপনি আমাদেরকে এসএমএস করে পাঠিয়েছেন আমাদের কাছে। ফাহিম তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন খোকন দাস, তিনি গাজীপুর থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে শাহানা জাক্তার তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন তিনি আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন ইয়ামিন, তিনি আমাদেরকে শুনছেন। জরিন খান আলফা তিনি আমাদের গাজীপুর থেকে শুনছেন। ফারহান উত্তরা থেকে আছেন। সাকিন তিনি বলেছেন তিনি বসিলা থেকে আমাদেরকে শুনছেন। আবদুল্লাহ তিনি আমাদেরকে শুনছেন টাঙ্গাইল থেকে। আব্দুর রহমান তিনিও শুনছেন। এরকম অনেক নাম আছেন, এবং তিনি বলেছেন সাইম তিনি আমাদের সঙ্গে শুনছেন, তিনি বলেছেন আমাদের তার শুনতে ভালো লাগছে। আমরা জানি যে আমাদের শুনতে আপনাদের ভালো লাগে, এবং সে ভালো লাগার জন্যই আসলে আমাদের রাত জেগে জেগে আপনাদের জন্য আয়োজনগুলো তৈরি করা।
আমরা আসলে অনেকগুলো রহস্যময় ঘটনা আপনাদের সামনে আজকে উপস্থাপিত করতে চাই। প্রথমত বলছি যে আমরা আসলে একেবারেই বাস্তব আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল। এখন আমি আপনাদের সাথে যেই গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেইটা 2006 সালের দিকে ঘটা। আমার এক ফ্রেন্ডের সাথে ঘটনাটা ঘটেছে, সেই গল্পটাই আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। 2006 সালে ওরা, আমার ফ্রেন্ড, ওরা বাসা পরিবর্তন করবে, এক বাসা থেকে আরেক বাসায় শিফট হবে। তো যে পুরান বাসাটা আছে সেই বাসার সব মালপত্র একে একে নতুন বাসায় শিফট করা হয়েছে। তো অল্প কিছু জিনিসপত্র ওই বাসাটায় ছিল, যেটা আমার ফ্রেন্ড, মানে বাসার সবাই চলে যাওয়ার পরে আমার ফ্রেন্ড একা মানে ওই জিনিসগুলো আনতে গিয়েছিল ওই বাসায়, ফাঁকা বাসায়। তো ওই জিনিসগুলো নিয়ে আসার সময় তখনও একটা ইঁদুর দেখতে পায়। পুরা ফাঁকা বাসা, সেই ফাঁকা বাসার মধ্যে একটা ইঁদুর। তোর মাথায় একটু দুষ্টামি কাজ করছে, ও দরজা জানলা সব আটকায় ইঁদুরটাকে ওই রুমের মধ্যে ও পিটা মারছিল। তো যাই হোক, ওদিন চলে আসছে। ওদিন রাতে নতুন বাসা জিনিসপত্র মোটামুটি ওরা সাজানোর চেষ্টা করে ওরা ঘুমাইতে গেছে। তো রাতেও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নটা এমন যে মানুষের মতো দেখতে, কিন্তু তার সারা শরীরে লোম, এমন একটা কিছু ওকে পিছন দিক থেকে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরতেছে। তো প্রচণ্ড ভয় পায় এবং ঘুম ভেঙে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। তো হঠাৎ করে বাসার সবাই জেগে যায় এবং ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন ও ওর স্বপ্নের কথাটা বলে যে এই টাইপের একটা জিনিস আমি স্বপ্নে দেখছি, যে আমাকে পিছন দিয়ে ঘাড়ের মধ্যে ধরার চেষ্টা করতেছে। তো ওই রাতে আর কোনো কিছু হয়নি, উনি ওই রাতে ও ঘুমিয়ে গেছে। তো 2006 সালে ও তখন এসএসসি পরীক্ষার্থী ছিল, এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তো আমরা সবাই পরীক্ষা দিতে গিয়েছি। তো ওর সাথে ওদিন ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ছিল। তো ওর সাথে ওর বাসার সবাই ওদিন পরীক্ষার হলে গেছে। ওর অবস্থা খুব খারাপ, মানে কথাবার্তা উল্টাপাল্টা বলতেছে। আমরাও যে ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, আমাদেরকেও ঠিক মতো কথাবার্তা আমাদের সাথেও বলে নাই। এই অবস্থা। তো দেখলাম একটু পাগলাটে টাইপের ওর আচরণ। আমাদেরকেও ঠিক মতো চিনছে না, বা আমাদের সাথে রেগুলার ওর যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা ওদিন আমরা দেখলাম না। আমরা সব ফ্রেন্ডরা মিলে আলোচনা করছিলাম যে হঠাৎ করে ওর কি হইলো এরকম। তো এরপরে ও পরের পরীক্ষাগুলো আর দিতে পারে না, ওর মানসিকভাবে অনেক প্রবলেম হয়ে যায়। ও ভয় পাচ্ছিল, বাসা থেকে বের হতে যাচ্ছিল না, অন্ধকারের মধ্যে থাকতে চাচ্ছিল না। এর পরের পরীক্ষাগুলো ও অবশ্য ওইভাবে আর দিতে পারেনি, মানসিকভাবে একটু প্রবলেম হয়ে গেছিল, যেটা আমরা পরবর্তীতে জানছি বা বাসায় গিয়ে দেখছি যে ও একটু কথাবার্তা উল্টাপাল্টা ছিল। তারপরে কাজকর্ম একটু উল্টাপাল্টা ছিল, পড়াশোনা ও ওইভাবে করতে পারতেছিল না, যে কারণে পরীক্ষাও ওকে আর কি পরের পরীক্ষাগুলো আর দিতে পারেনি। তো এরকম মাসেখানিক যাওয়ার পরে কিছুই বুঝে ওঠা যাচ্ছিল না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলতেছে যে মানুষ ভয় পাইছে, ভয় পেয়ে মানসিক প্রবলেম হয়েছে। ডাক্তার ওষুধ দিছে রিল্যাক্স হওয়ার জন্য, মেন্টাল রিল্যাক্স হওয়ার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তো হঠাৎ করে ওর এক মামা ছিল, মামা আসলো, দেখলো এই পরিস্থিতি, তারপরে ওকে নিয়ে
একটা হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সবকিছু বলা হয়েছে যে এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হওয়ার পর থেকে ওর আসলে এই টাইপের মানসিক প্রবলেম দেখা দিছে। তো হুজুর সবকিছু শুনে ওদের কাছ থেকে 1 সপ্তাহ সময় নিছে, যা ঠিক আছে আমি দেখতেছি ওর কি হইলো, ওকে তো দেখলাম, ওর সাথে কথাবার্তা বললো হুজুর। কথাবার্তা বলার পরে হুজুর 1 সপ্তাহ সময় নিছে। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ পরে আমি আসলে আমি দেখি কি হয়। তো ওকে বাসায় নিয়ে আসা হলো। তো ওই সপ্তাহগুলা, ওই সময়গুলা ওর সাথে আমাদের খুব একটা যোগাযোগ হইতো না। ও বাসায় থাকতো ওই সময়টাতে, এবং মানসিকভাবে একটু ইয়ে ছিল আর কি, এলোমেলো ছিল। তো 1 সপ্তাহ পরে হুজুর যেটা করছে, 1 সপ্তাহ পরে আবার ওকে নিয়ে যাওয়া হয়েছে ওনার কাছে। তো হুজুর ওকে কিছু তাবিজ দিছে আর কিছু আমল দিছে। ওর মা এই তাবিজগুলো ওর সাথে দিছে এবং আমলগুলো ওর মা পরে পরে ওকে শোনানো শুরু করছে। প্রতিদিন ঘুমানোর আগে এই আমলগুলো করে ওকে মানে ঘুম পাড়ানো হইতো। আর তাবিজ ছিল, এই তাবিজগুলা তার সাথে রাখা হইতো। এভাবে করতে করতে প্রায় মাস দেড় পার হওয়ার পরে ও একটু স্বাভাবিক হয়েছে, এবং এরপরে ও আমাদের সাথে আসছে। এরপরে আবার আগের মতো সে রেগুলার হয়েছে। আমরা আমাদের এক বন্ধুর পাঠানো একটা অডিও ভার্সনের ঘটনা শুনলাম, আপনারাও সেটি শুনেছেন। এরকম আরও অনেক ঘটনা যদি আপনারা আমাদের কাছে পাঠাতে চান, তাহলে আপনারা খুব সহজে সেটি আমাদের কাছে পৌঁছাতে পারেন। তার অনেকগুলো পদ্ধতি এখানে আছে, সেটি বলি প্রথমে আপনাদেরকে। আপনারা চাইলে সেই অডিওটি রেকর্ড করে আমাদেরকে মেইল করতে পারেন, আমাদেরকে ফোন করে জানাতে পারেন যে আপনারা মেইল করেছেন, বা আপনারা চাইলে আমাদের কাছে ইনবক্সও করতে পারেন। আরও অনেক অনেক ঘটনা আপনাদের কাছে শোনাবো আমরা। তবে অনেকে কমেন্টস করছেন আমাদেরকে, এবং কমেন্টসগুলো একটু পড়তে চাই। যেমন একজন হুমকি দিয়েছেন আমাদেরকে, আমির আব্বাস, তিনি বলেছেন যে ভাই আমার কমেন্টটি না পড়লে আমি কিন্তু চলে যাব। এরকম আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। এবং উম্মে রুবাইয়া ফেরদৌস, তিনি বলেছেন যে তিনি এবং তার মেয়ে একসঙ্গে শুনছেন আমাদেরকে, এবং তার কমেন্টসটিও আমরা পড়েছি। আমরা তনয়ের কথা বলছি, তিনি বলেছেন যে ভাইয়া কেমন আছেন। তিনি ময়মনসিংহের বাটাজোর থেকে তিনি আমাদেরকে শুনছেন। আমাদের কাছে আরও অনেক ঘটনা আছে, আমরা সেটি বলবো আপনাদেরকে। তবে তার আগে একটা বিরতি নিব আমরা। প্রথমবার বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের। বিরতি নিয়ে ফিরে এসে আমরা একেবারে একটা রোমহর্ষক ঘটনা শোনাবো আপনাদেরকে। তারপরে আমরা আবারও আপনাদের কমেন্টস পড়ব। Capital FM। কিছু স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অসত্য, ভিত্তিহীন ও অবাস্তব তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে, যা রাষ্ট্রীয় কল্যাণ ও উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর। গুজবে কান দেবেন না, গুজব সৃষ্টি করবেন না, গুজবের অংশ হবেন না, এবং কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শেয়ার করবেন না। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8। The Beach। একটা ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি আপনাদের কাছে ক্যাপিটাল FM 94.8-এর প্রতি শনিবার অন্যরকম আয়োজন তাবিজ সাথে নিয়ে। আমরা অনেক অনেক কমেন্টস দেখতে পাচ্ছি আপনারা করছেন আমাদেরকে। আমরা একটু কমেন্টসগুলো একটু পরে পড়তে চাই, কারণ একটা ঘটনা আপনাদের সঙ্গে আমরা এখন শেয়ার করব। যে ঘটনাটি আপনাদের মতোই একজন বন্ধু আমাদেরকে পাঠিয়েছেন। যে ঘটনাটি আসলে একই সঙ্গে ভয়ের, একই সঙ্গে বেদনার, আবার একই সঙ্গে এমন একটি শিক্ষণীয় বিষয় যেটি আসলে আমাদের কারোরই করা উচিত নয়। আমরা তাবিজ নিয়ে শো করি, বা আমাদের শোয়ের টাইটেল নাম হচ্ছে তাবিজ। এটি আসলে একটি তাবিজের গল্প, একদম পিওর তাবিজের গল্প। ধরুন গ্রামে গঞ্জে এখনো একটা বিষয় আছে, বা শহরেও আছে, যে আসলে আপনি ধরুন একজন পুরুষ একজন নারীকে আপনি ভালোবাসেন, বা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটা কোনোভাবেই তার ভালোবাসার রাজি হচ্ছে না বা সাড়া দিচ্ছে না। তখন ছেলেটা অনেক রকম পদ্ধতি অবলম্বন করে
এবং এই রকম পদ্ধতি অবলম্বন করতে করতে গিয়ে তাদের মধ্যে কোনো একজন বন্ধু তাদেরকে নানা রকম পরামর্শ দেয়, বলে যে অমুকের কাছে যাও, তাহলে তোমাকে সে একটা তাবিজ করে দিবে বা এমন কিছু করে দিবে যে মেয়ে তোমার বশীভূত হবে। এরকম ঘটনা কিন্তু সব জায়গাতেই আছে বা সব জায়গাতেই ছিল এবং ভবিষ্যতেও থাকবে ব্যাপারটি। এটি এমনই একজনের ঘটনা যিনি বলেছেন যে আসলে এই রকম ঘটনা তার জীবনে ঘটেছে এবং যেটি খুবই ভয়াবহ, খুবই মর্মান্তিক। ধরুন কোনো একটা গ্রামের কোনো একটা ছেলে যার বয়স হচ্ছে 19 থেকে 20 বছরের মধ্যে, সে একটা মেয়েকে ভালোবাসে যে মেয়ের বয়স হচ্ছে 18 থেকে 17 এরকম। মেয়েটাকে সে কোনোভাবেই ভালোবাসা নিবেদন করার পরেও মেয়েটা তার কথায় রাজি হয় না বা তার প্রেমে সে রাজি হয় না। তখন অনেক মানুষ তাকে অনেক রকম বুদ্ধি, অনেক রকম পরামর্শ দেয় এবং সেই বুদ্ধি পরামর্শের একটা পর্যায়ে গিয়ে সে একটা ফকিরের বাসায় যায়, যে ফকির অনেক কামেল বলা হয় এলাকাবাসীর পক্ষ থেকে। তিনি সেখানে যাওয়ার পরে সে ফকির তাকে বলে যে তুমি তাকে কি সত্যিই ভালোবাসো, তুমি তাকে বিয়ে করতে চাও, নাকি শুধু কথার কথা বলতে এখানে আসছো। সে তাকে নানাভাবে পরীক্ষা করে। এরপরে যেটা হয়, তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে না, সেই লোক তাকে হেল্প করবে এবং হেল্প করার পরে তাকে মেয়েটাকে পেতে সাহায্য করবে। তাকে সে কয়েকটি শর্ত দেয়। শর্তের মধ্যে একটি শর্ত এরকম যে আমি তাবিজ করব মেয়েটাকে, কিন্তু তার জন্য তোমাকে কিছু বিষয় আমার কাছে শেয়ার করতে হবে প্রথমত, আর দ্বিতীয় বিষয় কিছু জিনিস আমাকে এনে দিতে হবে, যেটি আনতে তোমার অনেক কষ্ট করতে হবে, অনেক ভয়াবহ সিচুয়েশনের মুখোমুখি হতে হবে। তুমি যদি না পারো তাহলে তুমি ব্যর্থ হবে, আমিও ব্যর্থ হব। তুমি যদি পারো তাহলে তুমিও সফল হবে, আমিও সফল হব। তো প্রথম দিন তাকে সে বলে যে তুমি আমাকে 4 রাস্তার মোড় থেকে ঠিক মাঝখান থেকে এক মুঠো মাটি তুমি আমার জন্য তুলে আনবে, এবং তুলে আনার সময়টা হচ্ছে মঙ্গলবার রাত 12:01। তুমি একা সেখানে যাবে, কেউ যেন সেখানে না থাকে তোমার সাথে। আর তুমি যখন মাটিটা তুলবে তখন তুমি বিসমিল্লাহ বলে মাটিটা তুলবে এবং মাটি তোলা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, এবং তারপর তুমি যেটা করবে, পেছনের দিকে একবারের জন্যও তাকাবে না। তুমি সে মাটি নিয়ে এসে ঘরে রাখবে এবং আমার কাছে পরদিন নিয়ে আসবে। তার কাছে এটা খুব সহজ একটা ব্যাপার বলে মনে হয়েছে, আসলে কোনো ঘটনাই না। ওকে, সে রাজি হয়ে সেখান থেকে ফিরে এসেছে। তো মঙ্গলবার এসেছে, কাঙ্ক্ষিত দিন। সে মঙ্গলবার একেবারে রেডি। 11:30 পরে সে বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে সে ওই জায়গায়, যে জায়গায় তাকে বলা হয়েছিল, সেই জায়গায় সে পৌঁছেছে। এবং পৌঁছানোর পর সে কি দেখে এবং সে কি করে সেটি আপনাদেরকে বলি। প্রথমত সে একেবারে মানে আগে তাকে একটা শর্ত দেওয়া ছিল, তুমি সেখানে যাওয়ার সময় উজু করে যাবে পুত পবিত্র অবস্থায়। তো তিনি ভেবেছিল ব্যাপারটা খুব নর্মাল, রাতের বেলা যাবো, মাটি তুলে নিয়ে চলে আসবো। তিনি যখন সেখানে যান, যাওয়ার সময় মনে হচ্ছিল তার শরীরটা একটু ভারী 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 লাগছে। মানে কোনো একটা অড সিচুয়েশনের মুখোমুখি হলে বা কোনো একটা ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হলে আমাদের শরীর যেমন ভারী ভারী হয় না, ঠিক সেই রকম। সে চৌরাস্তার ওখানে গিয়ে পৌঁছায়। পৌঁছানোর পরে মাঝখানে যায়, সে ওয়েট করছে একেবারে রাত 12:01 বাজার জন্য। ঘড়ি কাটে যখন ঠিক 12:01 বাজে, সে মাটির ওখানে হাত দেয়। হাত দিয়ে এক মুঠো মাটি সেখান থেকে তুলে আনার চেষ্টা করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার মনে হচ্ছিল যে সে মাটিতে যখন হাত দিয়ে মাটিটা তুলে আনার চেষ্টা করছে, মানে মাটি যেন সে উঠতে যাচ্ছে না, মানে সে হাতটা মাটি থেকে আর বের করতে পারছে না। তারপরেও সে জোরে একটা টান দেয়। টান দেওয়ার পরে এক মুঠো মাটি বা ধুলাবালি সহ মাটি তার হাতের মধ্যে চলে আসে। আলহামদুলিল্লাহ বলে, বলার পরে পেছন ফিরে সামনের দিকে এগোতে থাকে এবং তার মনে হয় যে পেছন থেকে তাকে চিৎকার করে করে কে যেন তাকে ডাকছে। এবং আগেই বলেছি, তাকে আগেই বলে দেওয়া হয়েছে তুমি পেছনের দিকে তাকাবে না, কারণ সে খুবই ডেডিকেটেডলি সে মেয়েটার ভালোবাসা পেতে চায়। অনেক কষ্ট তার জন্য করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। সে ওই মাটিটা তুলে নিয়ে এসে ঘরের মধ্যে রাখে। প্রথমবার সে সফল হয়। এর পরের টাস্ক তার জন্য কি ছিল সেটি আরো ভয়াবহ।
ওই ফকির বা সন্ন্যাসী তাকে বলে যে বৃহস্পতিবারের দিন তুমি গোরস্থানে কবর দেওয়া নতুন একটা কবর থেকে তার কাফনের কাপড়ের একটা অংশ তুমি কেটে নিয়ে আসতে হবে। যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তারা নিশ্চয়ই ঘটনার সঙ্গে সঙ্গে একেবারেই একাত্ম হয়েছেন। ভাবুন তো, মধ্যরাতে একটা কবরস্থানে আপনি যাবেন, সেখান থেকে সদ্য বা 2-1 দিন আগে দাফন করা একটা লাশ, সে কবরটা খুঁড়ে সেখান থেকে মাটি নিয়ে বা সেখান থেকে কাফনের কাপড় টুকরো করে ছিঁড়ে নিয়ে এসে আপনি আবার স্বাভাবিক থাকবেন। এটি ভাবতে পারেন? আমি তো ভাবতে পারি না। তারপরেও সেই মানুষটা রাজি হয়, কারণ সে চায় যে সে মানুষটাকে তার ভালোবাসা সে পাবে। তারপরে সে সেখানে যায়, কবরস্থানে সে পৌঁছায়। কবরস্থানে পৌঁছানোর পর এই ঘটনাগুলো যখন সে ঘটাতে শুরু করে, তখন তার চারপাশে অনেকগুলো ঘটনা ঘটে যেগুলো আসলে তার কোনোভাবেই সে আর মাথায় নিতে পারছিল না, মেনে নিতে পারছিল না। প্রথমত অন্ধকার, খুঁতখুঁটে একটা মধ্যরাত। সে মধ্যরাতে বৃহস্পতিবার সে কবরস্থানে গিয়েছে একা একা। প্রথমত এই কাজটা অন্যায়, কারণ কবর খুঁড়ে কোনো কিছু বের করে নিয়ে আসা রীতিমতো ফৌজদারি অপরাধ বা অন্যায়। তারপরেও সে সেখানে যায়। যাওয়ার পরে তার হাতে একটা দাওয়ের মতো ছিল, সে কবরের একটা পাশ খুঁড়তে শুরু করে। একটা বিভৎস একটা সিচুয়েশন। তার বুকের ভেতরে মনে হচ্ছে কলজাটা বেরিয়ে সামনে চলে আসবে। ভয়, ঘেমে যাচ্ছে সে আসলে। তারপরে সে কবরের মধ্যে একটা অংশ খোঁড়ার পরে সে হাত ঢোকায়। হাত ঢোকানোর পরে দেখা যায় গর্ত, কারণ কবর তো একটু গর্ত। তখন সে ভাবে যেভাবে আসলে খোঁড়া যাবে না, সে কবরের একটা পাশ মোটামুটি খুলে ফেলে। সে অবশ্যই সাহসী একটা মানুষ, কিন্তু তারপরেও সে যখন কাফনটা ওখান থেকে কেটে নিয়ে আসে, কেটে নিয়ে সে বাসায় আসে। বাসায় আসার পরে সে আর ঘুমোতে পারছে না, তার রাতটা আর পার হচ্ছে না। সে যখনই চোখ বন্ধ করছে, মনে হচ্ছে যে আসলে সে ওই কবরস্থানে, ওই সিচুয়েশনের মধ্যে সে আছে। কোন লাশ, কার লাশ থেকে সে কেটে বের করে নিয়ে আসলো, একটা অদ্ভুত অবস্থার মধ্যে সে পার করছে। এটা করতে 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 তার ঘুম আসে। যখন তার ঘুম আসে, তার মনে হয় যে সেও একটা কবরস্থানের মধ্যে শুয়ে আছে এবং একটা বিভৎস অবস্থা। এরকম করতে 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 সকাল হয়। সকাল হওয়ার পরে সে তার ওই সন্ন্যাসীর কাছে যে পৌঁছায় এবং তাকে বলে যে আমি সফল হয়েছি দুটি কাজ করতে। এরপর তাকে সে আর একটা ভয়াবহ ঘটনা ঘটাতে বলে। তারা বলছিল যে, তিনি বলছেন যে আসলে এটি করতে আমি যদি রাজি না হতাম, তাহলে হয়তো বা আজকে আমি স্বাভাবিক থাকতাম, আমার এই জীবনে এত ভয়াবহ ঘটনা হতো না। সে বলে যে তুমি মধ্যরাতে নদীর পাড়ে যাবে, নদীর পাড়ের শ্মশানে যাবে এবং শ্মশান থেকে 2-1 দিনের মধ্যে যে লাশটা পোড়ানো হয়েছে, সে লাশের একটা হাড় তুমি নিয়ে আসবে এবং সেই হাড় নিয়ে আসার পরে তুমি আমার কাছে যখন এসে পৌঁছাবে, তখন তোমার জন্য আমি আসলে সেই জাদুটা বা সেই ম্যাজিকটা বা সেই ব্ল্যাক ম্যাজিকটা বা সেই তাবিজটা তোমার জন্য আমি করব এবং যেখানে তুমি অবশ্যই সফল হবে। সে রাজি হয়ে যায়। বলে যে গোরস্থানে গিয়েছি, মধ্যরাতে চৌরাস্তায় গিয়েছি, সো আমার তো এটা করতে কোনো সমস্যা নাই। সে যখন গোরস্থান এবং চৌরাস্তা শেষ করে শ্মশানের কাছে যে পৌঁছায়, সে বলে আসলে আমার ওই প্রত্যেকটা মুহূর্ত এখনো চোখের সামনে ভেসে ওঠে যে আমি কেন সেখানে গিয়েছিলাম, কি করেছিলাম সেখানে যাওয়ার পরে। সে যায় এবং যাওয়ার পরে দেখে যে আজকে বিকালে একটা লাশ চিতায় দেওয়া হয়েছে এবং সেই লাশটি পোড়ানো হয়েছে। সে যখন ওই চিতার পাশে যে পৌঁছায়, একটা হাড় সে সেখান থেকে তুলে নিয়ে আসে। তাকে বলেছিল যে পেছন থেকে অনেক রকম শব্দ তুমি পাবে, অনেক রকম আওয়াজ তুমি পাবে, অনেকে তোমাকে ডাকবে অনেকভাবে, তুমি কোনোভাবেই সেই আওয়াজে, সেই ডাকে সাড়া দিবে না। যদি সাড়া দাও তাহলে তোমার
ভয়াবহ বিপদ। শেষবার সে আর পারে না, কারণ তার পেছন থেকে তার একেবারেই চেনা একটা কণ্ঠস্বর, মানে যে মেয়েটাকে সে ভালোবাসে সেই মেয়ের মতো কণ্ঠস্বর করে তাকে বারবার ডাকছে এবং কান্না জড়া কণ্ঠে ডাকছে। সে পেছন ফিরে তাকায়, দেখে এটা আধপোড়া লাশ, হাড্ডিগুলো ভাঙা চোড়া তার দিকে আসছে গিয়ে, এবং একটা নয় আরো 4-5টা লাশ, হাড্ডি পোড়া লাশ, মানে যেগুলো দাহ করা হয়েছে, তা দেখে গিয়ে আসছে। সে একটা দৌড় দেয়, কিসের হাড্ডি কিসের কি কোনো কিছু তার মাথায় আসে না। দৌড় দিয়ে সে একেবারে ওই মানে নদীর পাড়ে এসে পৌঁছায়। নদীর পাড়ে এসে পৌঁছা তার প্রচন্ড পিপাসা লাগে। সে নদীর পানি নিয়ে তার মুখে ঝাপড়া দেয়। ঝাপড়া দেওয়ার পরে সে নদীর পানির দিকে যখন তাকায় তখন দেখে যে নদীর পানির মধ্যে থেকে একটা ফেস, একটা মানে ওই যে ফেস যে সে সেখানে দেখে আসলো, ওই যে মানুষ, বিভৎস একটা স্মৃতি, বিভৎস একটা মুখ, সেটাও সে নদীর পাড়ে দেখতে পাচ্ছে। বলে তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে পরের দিন সকালে গ্রামবাসী আমাকে উদ্ধার করে এবং আমি সবাইকে আমার ঘটনাগুলো বলি। বলার পরে যেটা হয়, মানুষজন গিয়ে সেই আস্তানাটা ভেঙে দেয় যেখানে সেই ফকিরটা বসেছিল। সবাই তখন জানতে পারে যে এই মানুষটা নানাভাবে নানা লোকের হয়রানি করে। সে আসলে তাবিজ কবজ কিচ্ছু করতে পারে না, শুধু টাকা নেয় মানুষের কাছ থেকে, আর এইরকম মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে। এবং যিনি আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম প্রকাশ করতে তিনি আমাদেরকে বারণ করেছেন। তিনি বলছেন যে ভাই, বিশ্বাস করেন যে এখনো প্রতি রাতে বা বিভিন্ন সময় আমার আসলে স্মৃতিগুলো মনের মধ্যে যখন ভেসে ওঠে তখন আমি আর ঘুমোতে পারি না। আমার কাছে মনে হয় যে কেন আমি সেই কাজটি করতে গিয়েছিলাম। যাদের মাথায় সমস্ত বুদ্ধি টুদ্ধি আসে তারা আগে বলে রাখছি, সবাই কিন্তু আপনাদেরকে ধোঁকা দিবে। যাওয়ার আগে ভাববেন, অনেকবার ভাববেন, কারণ আপনি যদি কোনো ভয়ের মুখোমুখি হন বা বিভৎস স্মৃতির মুখোমুখি হন তাহলে সেই ঘটনা, সেই দিন, সেই মুহূর্তগুলো কিন্তু আপনাকে এমনভাবে আপনাকে ভাবাবে, এমনভাবে আপনার পেছনে লেগে থাকবে, কোনোভাবেই সেটি আপনি আর সামনে এগোতে পারবেন না। ঘটনা বলেছি অনেকক্ষণ ধরে, কেমন লেগেছে, কি মনে হচ্ছে আপনাদের, সেগুলো আপনাদের কাছে জানতে চাই। যারা এখন রাজেগ আমাদের সঙ্গে আছেন, যারা ফেসবুকে আমাদেরকে অবিরত কমেন্টস করছেন, যারা চাইলে আমাদের কাছে এখনো লিখতে পারেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 26969 এই নাম্বারে। আপনারা কি শুনতে চান, কে কোত্থেকে আমাদেরকে শুনছেন, কার সময় কেমন কাটছে, আপনার কথাগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আরো অনেক বেশি ভালো লাগবে। আমরা একটু কমেন্টসের দিকে যাব, কমেন্টস পড়বো আপনাদেরকে এখন এই মুহূর্তে। মায়াবী ছবি গাজীপুর থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। ফরাজুল তিনি আছেন যে গল্পের মাঝখানে বিরতি না নিলে হয় না। গল্পের মাঝখানে তো বিরতি নেইনি আমরা, বিরতির পরে গল্প, তারপরে বিরতি, আবার গল্প। অ্যালেক্স রাজ তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে শুনছেন, আমাদেরকে। সাব্বির হাসান তিনি বলেছেন যে টাঙ্গাইল থেকে তিনি আমাদেরকে শুনছেন। নুসরাত মুন তিনি বলেছেন গল্পটা অনেক ভয়ানক, ভয় পেয়েছি। মায়াবী ছবি তিনি বলেছেন ভালো লাগছে। আমাদের সঙ্গে ফাহিয়াজ সিদ্দিক পরশ তিনি আমাদেরকে হাই জানিয়েছেন। আফরিন শুভ আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন ভাইয়া এইটা শোনার পর থেকে ভয় ভয় লাগছে। এরকম আরো অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর গল্প আমাদের এখানে আছে। লাবণ্য মেহের আছেন, ভয় লাগছে ভাইয়া। ভয় লাগবে, ভয়কে জয় করতে হবে এবং ভয়কে জয় করার জন্যই আপনাদের সঙ্গে আমরা আছি এবং সে কারণেই আপনাদের কমেন্টসগুলো পড়ছি আমরা, যে ঘটনা থেকে আপনাদেরকে একটু বাইরে বের করে নিয়ে আসতে চাই। আমাদের সঙ্গে সুলতান চৌধুরী আছেন। কমেন্টটা কেন পড়ছি না, কমেন্টটা পড়েছি আমরা, কমেন্টটা পড়ার পর নিশ্চয়ই আপনি শুনেছেন আমাদেরকে। সাব্বির হাসান তিনি বলেছেন যে লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। মিশু আমাদের সঙ্গে আছেন, KN মিশু বলেছেন যে কেমন আছি, আমি ভালো আছি। প্রিন্স মিলন আমাদের সঙ্গে আছেন। হাবিবা আক্তার আমাদের সঙ্গে আছেন, কমেন্টটা পড়লাম এখন তার। অ্যালেক্স রাজের কথা বলেছি। প্রিন্স আরিয়ান ইয়ামিন আমাদের সঙ্গে আছেন, পুরান ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন। নিয়ামত শেখ আমাদের সঙ্গে, আরো অনেক বন্ধু আছেন। কারা কারা আছেন আমাদের সঙ্গে দেখি একটু হাই বলেন, হ্যালো বলেন, এবং কেমন লাগছে আমাদেরকে, কোন কোন গল্প আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, কোন কোন ঘটনা শেয়ার করতে চান, যারা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তাফসিয়া সিনহা আছেন যে ভাইয়া কেমন আছি, আমি ভালো আছি। আমরা শেয়ারের কথা বলেছিলাম, এই কথা বলতে বলতে আরো অনেক মানুষ আমাদেরকে শেয়ার করেছেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 477 জন আমাদেরকে শেয়ার করেছেন। আরিফুল ইসলাম তিনি আছেন, অনেকগুলো জায়গা আমাদের এই পোস্ট শেয়ার করেছেন। অনেক অভিমান করে আছেন
যে তাদের কমেন্টসগুলো না পড়ার কারণে তারা পোস্ট আমাদেরকে আর শেয়ার করবেন না, সরি বলে নিচ্ছি, কারণ ঘটনা যখন বলছিলাম তখন আসলে আর অনেক কিছুই বলতে পারছিলাম না আপনাদের জন্য। আরিফুল ইসলামের কথা বলেছি, দুষ্টু ছেলের মিষ্টি মোহন আমাদের সঙ্গে আছেন, তিনি পোস্ট শেয়ার করেছেন আমাদেরকে অনেকগুলো জায়গায়। কে কোন জেলা থেকে আমাদেরকে শুনছেন যদি জানতে পারি, বা ঢাকার কে কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন যদি কমেন্টস করে আমাদেরকে লিখে পাঠান, তাহলে বুঝতে পারবো যে কোন কোন এলাকার লিসেনার আমাদের বেশি। আসিফ আল মিরাজ আমাদের সঙ্গে আছেন, শেয়ার করেছেন। মাসুদ খান মাসুদ আমাদের সঙ্গে আছেন, পোস্ট শেয়ার করেছেন। যখন এই কথাগুলো বলছি, এমডি হাসান বলেছেন যে আমার জিএফ অনেক ভয় পেয়েছে। অনেকের বন্ধু, অনেকের বান্ধবী, অনেকেই অনেক ভয় পাচ্ছেন। এমডি আরমান আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে, বলেছি কে কোত্থেকে শুনছেন আমাদেরকে একটু জানতে চাই আমরা আসলে। জাকিয়া আক্তার আছেন বনশ্রী থেকে আমাদেরকে, আফরিন শুভ আছেন, তিনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন, পটুয়াখালী থেকে শুনছেন মোহাম্মদ রাজীব জিআরএম, তিনি শুনছেন আমাদের সঙ্গে। ফাহাদ আছেন, ভাই একটু পড়েন, তার কথা পড়েছি আমরা। ফাহাদ কি আপনি শুনছেন আমাদেরকে? নীরব খান আছেন, ভাই আমি কই আছি দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না, গুগলে সার্চ করব আপনাকে খুঁজে পাওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন সাগর ভাই, তিনি আছেন নরসিংদী থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেক বন্ধু আছেন। আমরা অনেকের কমেন্টস পড়বো এখন। খিলক্ষেত থেকে আছেন যারা আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে। মিরপুর 6 নম্বর থেকে আছেন, আপনারা কয়েকটি কমেন্ট লিখুন। নারায়ণগঞ্জ থেকে একজন আছেন শামসুন নাহার। আমাদের কাছে আরো একটি ঘটনা আছে, আমরা কি সেই ঘটনার দিকে যাব নাকি আপনাদের কমেন্ট পড়বো? দেখি আপনারা কি বলেন। 1 মিনিট সময় থাকলো আপনাদের জন্য। যদি কমেন্ট পড়ার পক্ষে রায় বেশি আসে তাহলে কমেন্টস পড়বো কয়েকটি, আর যদি অনেকে বলেন যে ঘটনা বলবো বা শোনাবো তাহলে আমরা ঘটনার দিকে যাব, কারণ মধ্যরাত এগিয়ে আসছে। মধ্যরাত যখন হয় তখন কিন্তু এই সমস্ত ঘটনা বলার জন্য আরো অনেক বেশি মোহনীয় সময় তৈরি হয়। আমাদের একজন বন্ধু আমাদের কাছে একটি ঘটনা পাঠিয়েছেন, তার ঘটনাটি একটু শোনাবো। তারপরে রাত 12টা বেজে যাবে, একটা ছোট্ট বিরতি হবে, 12টা বাজার ঘন্টা, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঝিনাইদহ জেলার মহেশপুর বৈশতলা গ্রাম থেকে মেহেদি হাসান বলছি ভাইয়া। আমি আজকে আমার জীবনের যে ঘটনাটি বলবো ভাইয়া, এই ঘটনাটা হচ্ছে অরিজিনাল আমার সত্য ঘটনা ভাইয়া। তো ভাইয়া আমি যে ঘটনাটি বলবো সে ঘটনাটি আমার এবং আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ভাইয়া। আমরা মনে করেন যে দুজনা কাজকর্ম সেরে আমরা সন্ধ্যার পর একটা জায়গায় আমরা প্রতিদিন বসে সময় কাটাতাম, ওখানে মানে একটা মাঠে আর কি, আমাদের বাড়ির পাশে মাঠে, সেখানে আমরা সময় কাটাতাম। তো সেখানে আমরা প্রায় রাত 9-10টা পর্যন্ত বসে বিভিন্ন কথাবার্তা বলে বাড়ি চলে আসতাম। তো একদিন ভাইয়া অমনি একদিন মনে করেন আমি জিয়াদের আমার ওই বন্ধুর নাম জিয়াদ, আমার ওই জিয়াদের কাছে ফোন দিলাম, বললাম যে ভাই তুই কনে? তো বলতে ভাই আমি বাজারে আসি, আমি 5 মিনিটের মধ্যে ওই জায়গায় যে পড়তে পারছি, তুই ওখানে যে বস। তো সেই কথা সেই কাজ, আমি ওখানে যে বসছি। তারপরে 5 মিনিটের জায়গায় মনে করেন ভাই প্রায় 15-20 মিনিট কেটে যাওয়ার পরে সে আসছে না। তো আমি একা একাই বসে থাকলাম, আমার কাছে সিগারেট ছিল, আমি সিগারেট খাচ্ছিলাম। সিগারেট খাওয়া শেষ, বসে থাকলাম, সে আসে না। সিগারেট ছেড়ে দিলাম। যে খানিক পরে হঠাৎ করে দেখলে মানে আমরা যেখানে বসতাম ওই জায়গায় একটা মেহগুনি গাছ ছিল ভাইয়া, এবং তার পাশে ছিল মনে করেন যে পুরোনো শ্মশান। এখন আর ওখানে লাশ টাশ পোড়ায় না, আগে ছিল অনেক শ্মশান। তো সাইডে একটু দূরে বাড়ি ঘরও আছে। আমি অত ভয় পাচ্ছি না, কারণ জীবনে আমরা কখনো ওখানে ভয়ই পাইনি কোনোদিন। তো হঠাৎ করে বসে আছি, দেখি আমি যে গাছের উপরে হেলান দিয়ে বসে আছি, আমার গাছের উপরে ভাইয়া মানে গাছটা খুব বাতাসে মানে মনে করেন যে ঝড়ের মতো হয়ে যাচ্ছে একদম। আমি ভাবলাম যে এই সময় ঝড় তো নেই, মানে আকাশ পুরো তাকালাম, দেখছি আকাশে তারা, কোনো সমস্যা নেই, আশপাশে গাছপালাও নড়ছে না, তো ওই গাছটা নড়ছে ভাইয়া। তো আমি ফোনের ফ্ল্যাশ জ্বালাই, তো ফ্ল্যাশ আমার হঠাৎ করে ফ্ল্যাশটা জ্বালানোর সাথে সাথে সেই মুহূর্তে ফ্ল্যাশটা মানে আমার বাল্ব, ফ্ল্যাশের যে আলো, সেই আলোর বাল্বটা কেটে গিয়েছে, ফ্ল্যাশ জ্বলে না।
তো আমি ভাবলাম যে এরকম কি, মানে একেবারে ভাই বিশ্বাস করবেন না ভাইয়া, একেবারে গাছ মাছে ও মানে এত মানে গাছ ভেঙে যাওয়ার মতো অবস্থা, এত বাল ধরে বাতাস হচ্ছিল ভাইয়া। তো ভাবলাম যে এরকম হওয়ার কারণ কি, আর সে জিয়াদ আসছে না, হঠাৎ করে আমার খুব ভয় লেগে গেল ভাইয়া। তো আমি গাছ মুখো ভালো করে তাকালাম, জ্যোৎস্না রাত ছিল, দেখি ভাইয়া সাদা কাপড় পরে, মানে মূলত আর কি জুব্বা পরা, পাঞ্জাবি পায়জামা পরা এরকম একটা লোক বসে আছে, আর এক দৃষ্টিতে আমার মুখে তাকিয়ে আছে। কিন্তু গাছের যে ডালপালা গুলো সব নড়ছে, কিন্তু ওর গা নড়ছে না। ও মনে হচ্ছে হাওয়াই বসে আছে, কিন্তু কিন্তু ডালেই বসে আছে, মনে হচ্ছে ওর গা নড়েই না। তো ভাই যখন আমি তাকালাম, দেখালাম যে ভাই জিহাদ। আমি বলছি জিহাদ, আর বন্ধু তুই, তা তোর এই অবস্থা কেন, তুই কি আমার হাতে ইয়ার কি মারছিস? তুই মানে আমি হয়তো মনে করছি যে ভাই আমার ভয় দেখানোর জন্য হয়তো ও গাছে এভাবে বসে আছে, হয়তো ইয়ার কি মারি আমরা মাঝে সাথে, এরকম আর কি মারি না, হঠাৎ আমি মনে করছি হয়তো ইয়ার কি মারছে আমার সাথে। তো বললাম যে ভাই তুই লাভ না, তোর গাড়ি ঢালা আমার বাদ দিয়ে সব কি করেছিস রে? তুই জীবনে নামাজ পড়িস না, আর তুই পায়ে মানে জুব্বা পরা, তুই পাঞ্জাবি পরা সাদা, আর তুই কিরকম কি নাকি, বলে পরে আমি ঢেলা মারা শুরু করলাম ওর গায়ে, যে ঢেউ ছিল ওই যে ঢেলা, আমাদের যে মাটির ঢেলা, ওটা ওর গায়ে মারা শুরু করলাম। তো ভাইয়া বিশেষ করে না, ঢেলা তো আমি মারছি, ঢেলা ওর গা ভেদ করে ও পাশে পড়ে যাচ্ছে, আর ও এক দৃষ্টিতে মনে হচ্ছে ও পাথর হয়ে গিয়েছে, ওভাবে তাকিয়ে আছে। তখন ভাইয়া আমি তো খুব ভয় পেয়ে গেছি ভাইয়া। ওর মুখ কোনো বিভৎস ছিল না, এই কারণে আমি ভয় পাইনি, আমি দেখছি তো ওইটি, মানে ওর গাটা মানে অন্ধকারও দেখা যাচ্ছে, মানে একেবারে তো অন্ধকার না, তাদের রাত, মানে ওর গাটা মানে উজ্জ্বল কোয়ালিটি, ওর গায়ে লাইট ফিট করা এরকম মতো। তো ভাই আমি তো মনে করেন যে আমি পুরোনো শ্মশান ছিল, ওই পুরোনো শ্মশান মুখে আমি তাকালাম। তো ভাইয়া ওখানে শ্মশান মনে করেন যে মাস দুয়েক আগে শ্মশান ওখান থেকে বন্ধ করে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। তা ওখানে পুরোনো কবর আছে কিছু কিছু, তো ওই কবর আমি দেখলাম যে একটা কবর ভেঙে গেছে, ওই কবরের ভিতর সাদা মতো একটা জিনিস, মানে ঠিক রিয়াদের গায়ে যেরকম পোশাক ওরকম পাঞ্জাবি মতো, আমি ভাবলাম ওইটাও আর কি। তখন আমি ওই সামনে যাই, গিয়ে দেখি আস্তে আস্তে হাত, একটা হাত এরকম মানে পাঞ্জাবি করা হাত আস্তে আস্তে বেরোলে, বেরো আস্তে আস্তে উঠার চেষ্টা করছে, মানে ওই মানে যেখানে পুঁতে থয়ে, যে ওরা তো আর জানাজার পড়ায় না হিন্দুরা, ওই যেখানে পুঁতে থয়ে ওই যে গর্তের ভিতর থেকে আপনার এখানে বেরোচ্ছে, মূলত এটা কবর আর কি। হাত আস্তে আস্তে বেড়ে সেই জিনিসটা সোজা হলো, সোজা হয়ে আস্তে আস্তে উঠে আমার মুখে চলে আসছে। আমি আমার থেকে প্রায় 10-15 হাত দূরে দেখি যে ভাইয়া ওইটাও জিয়াদ। গাছ মুখে ফটকে তাকালাম, পেছন মুখে দেখতে জিয়াদ, ওখান থেকে হাসি শুরু করেছে, ও হাসছে, আর এখান থেকে ভাই এ হাসছে। ভাই আমার যে সেই মুহূর্তে ভাই কি ভয় করছিল আপনার কি বলে বলবো ভাইয়া, আমার প্রচন্ড ভয় করেছে ভাই, মানে এত ভয় করেছে আমি, মানে আমার মাথায় তো শক করেছে, আমি কখন মাথা ঘুরে পড়ে যাবো, এত ভয়। আর হাঁটু বা পা আমার সবকিছু কাঁপছিল ভাইয়া, এই মুহূর্তে বলতে আমার খুব ভয় করছে ভাইয়া। তারপরে আমি ওখান থেকে একটা ভোর দৌড় দিই, আমি দৌড় ভাইয়া, আমি সাইডে মনে করেন যে ধানের বীজ ছিল, আর মানে আমি যে আমরা আইলটা ধরেছিলাম, ওখান থেকে 240 আইল ছিল, মানে ভুঁইয়ের আইল, এপাশে ধানের ভুঁই, আর এপাশে মনে করেন যে লাউ বাগান ছিল। আমি লাউ বাগানের পাশে আমি লাউয়ের খুঁটোয়, যে যে লাউয়ের গাছের যে বানের খুঁটো থাকে, খুঁটোয় আমি পা পিছিয়ে পড়ে গেছি ভাই। মানে আমার পায়ে খুব, মানে আমার পা কেলিয়েও গেল ভাই, আমি তখনই পড়ে গেছি ভাই। ওই যে লাউ বাগানের ভিতরে, লাউ বাগানের তলায় ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গায় ভাই আমি তাইকে দেখছি 7-8টা লোক বসে আছে, সবার গায়ে ওই সাদা পায়জামা পাঞ্জাবি পরা, সব কটাই জিহাদের মতো দেখতি। আর একটা লোক সার্কেল করে মানে গোল করে বসে আছে, আর তাদের মাঝখানে একটা কুকুর রয়েছে ভাইয়া। কুকুরটা একেবারে কুচকুচে কালো ভাই, অন্ধকারে তো আরো অন্ধকার দেখা যাচ্ছে, আর তার মাথাটা জিহাদের মতো দেখতে, কিন্তু মাথাটা সাদা। এই কুকুর আমার পরে লুকে চলে আসছে ভাই, আমি যে ভাই কি হয় ভাই, সে বলার মতো না ভাই। আমি তোর পাড়াতে উঠে আমি ওখান থেকে বিশাল দৌড় দিয়ে আমি রাস্তায় উঠে পড়ি, আমাদের মাটির রাস্তা ছিল, ও রাস্তায় খানিক গেলে আবার বাড়ি ঘর চলে আসে, রাস্তাতে আমি খুব দৌড়ছি। আমি জানি যে সরকারি রাস্তায়, মানে যে সরকারি রাস্তায়, রাস্তায় কখনো রেনবুট কিছু করতে পারে না, অন্তত রাস্তায় থাকা অবস্থায়। তখন ভাই আমি দৌড়ছি, দৌড়তি
মানে আমার মাথা ঘুরে আমি পড়ে যাবো অবস্থা। যখন আমি একটা সাইকেলের সাথে ভাই আমি তাল মারি আর কি অন্ধকারে। তাল মারার পরে ভাই আমি মানে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বলি, কি 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 হয়েছে, কি হয়েছে মেহেদি, কি হয়েছে মেহেদি, কি হয়েছে? তো ভাই আমি দেখি আমি সে জিহাদ, জিহাদ দেখে আমার আরো ভয় লেগে গেছে ভাই। আমি তখন জিহাদের কি করছি, জিহাদের মুখে একটা ঘুষি মারছি ভাই। জিহাদ কোথায়, তোর কি চাই, তুই আমার মারছিস কেন? তারপরে ভাইয়া দেখি জিহাদ, আমি জিহাদের বললাম এই বিষয়ে ভাই দোস্ত ভাই আমি ওখানে যাবো না, কোনদিনও ওখানে রাত্রি বসবো না, দিবসটা বাড়ির দিকে বসবো, নাহলে ভাই আমার দরকার নেই। আসলে করোনাকাল না হলে এই সমস্ত অতিথিরা আমাদের সামনে এসেই গল্পগুলো বলতেন, কিন্তু যেহেতু করোনাকাল এবং লকডাউন চলছে সারা দেশে এখন, সব কিছু মিলিয়েই কিন্তু আসলে আমরা একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে আছি। ঠিক সে কারণেই কিন্তু অনেকের কমেন্টস, অনেকের অভিযোগ আছে যে আসলে সাউন্ড কেন বাড়াচ্ছি না, কেন ক্লিয়ার করতে পারছি না। আসলে এইগুলো এই ভার্সনই আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেগুলো আমরা চেষ্টা করছি যে আসলে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এরপর থেকে চেষ্টা করব যে আপনাদের কাছে আরও অনেক ঘটনাগুলো পৌঁছে দেওয়ার জন্য। রাত 12টা বাজতে আর 1.5 মিনিট সময় বাকি আছে। 1.5 মিনিট আপনাদের সঙ্গে আমরা আছি এবং তারপরে একটা ছোট্ট বিরতি নেব এবং তারপর পরে আমরা আবারও ফিরে আসব। আমরা কয়েকটা কমেন্টস পড়তে চাই এই কয়েকটি ঘটনার মধ্যে বেলাল হোসাইন টঙ্গী থেকে আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে অন্তর কিং, তিনি আমাদেরকে একটি স্টিকার কমেন্টস পাঠিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। বেলাল হোসাইন তিনিও টঙ্গী থেকে আমাদেরকে শুনছেন, তার কথা বলেছি আমরা। কে কোত্থেকে আছেন আমাদের সঙ্গে? নুসরাত মুন তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন যে তিনি আমাদের সঙ্গে থাকবেন আরও অনেকক্ষণ। ইসমাইল হোসাইন তিনি গাজীপুর থেকে শুনছেন। স্বপ্নের রাজা আলামিন তিনি বলেছেন প্রথমবার তিনি আমাদেরকে শুনছেন এবং তার খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে ইভনে নূর আছেন, তিনি আমার ফ্রেন্ড ভয় পাচ্ছে অনেক, তিনি বলেছেন যে এমডি ঈসা আমাদের সঙ্গে আছেন যাত্রাবাড়ি থেকে। অ্যালেক্স রাজের কথা বলেছি আমরা গাজীপুর থেকে, তিনি আমাদের সঙ্গে আছেন। নীরব খান তিনি বলেছেন যে করোনা নাই, কাল থেকে সব খোলা, আপনি করোনার চেয়েও শক্তিশালী এবং আপনার জন্য সবকিছু খোলা, তবে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, না হলে কিন্তু আমাদের সামনে বিপদ আছে, কারণ আজকেও কিন্তু 83 জন মানুষ মারা গেছে। মিজানুর রহমান তিনি বলেছেন যে তিনি জেরিন, তিনি নরসিংদী থেকে আমাদেরকে শুনছেন। আব্দুল আল মাসুদ তিনি আমাদের সঙ্গে আছেন। নীরব হাসান সম্রাট তিনি বলেছেন তিনি আজকে ফার্স্ট টাইম তিনি আমাদেরকে ফেসবুকে শুনছেন, তা ভালো লাগছে। রিয়াদ আমাদের সঙ্গে আছেন। শরীফ, তার কথা বলছি আমরা আসলে। আমাদের সঙ্গে হাসান তিনি বলেছেন তিনি হৃদয়কে ভালোবাসেন। আফরিন শুভ তিনি আমাদের সঙ্গে আছেন, তার কথা বলছি আমরা আসলে। আমাদের নাইমুল ইসলাম নাইম তিনি আছেন। 12টা বেজে যাচ্ছে, 12টা পরে ফিরবো আবার। Capital FM, a time check. It's 12 a.m. বাজছে সারাক্ষণ যখনই রেডিও হচ্ছে on, ভরপুর আপডেটে সব টেনশন গone, non-stop fun আর unlimited গান, chill হবে এখানে যখন সবাই on the run, Capital FM 94.8, it's your number one music station. Capital FM. করোনা ভাইরাস সচেতনতা। আমি মুফতি রুহুল আমিন কাসিমি কোরআন ও হাদিসের দৃষ্টিতে বলছি, করোনা ভাইরাস নামে সারা বিশ্বব্যাপী মরণবেদী মহামারী আকারে যে অবস্থা সৃষ্টি হয়েছে আতঙ্কের, পৃথিবীর প্রত্যেকটা দেশেই রাষ্ট্রীয়ভাবে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের দেশের জনগণকে স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারিভাবে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমাদের জনগণের জন্য প্রত্যেকেই সরকারি নির্দেশনাগুলি মেনে চলা জরুরি। এতে করে আপনার আমার পুরা রাষ্ট্রের সমস্ত জনগণের জন্য এটা কল্যাণকর এবং আশা করি আল্লাহ পাক রহম করলে আমরা এই বেদি থেকে আমরা সকলেই রক্ষা পেয়ে যাব ইনশাআল্লাহ। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8। Capital FM. The Beach. ঘড়ির কাঁটায় এখন ঠিক 12টা বেজে 2 মিনিট।
আপনাদের সঙ্গে আছি ক্যাপিটাল FM 94.8-এ আশিকুর শ্রাবণ কৃষ্ণ বালক। আপনারা আমাদেরকে আপনাদের কমেন্টসের বন্যায় ভালোবাসায় আমাদের সঙ্গে অনেকেই আছেন, জানান দিচ্ছেন। আমরা আপনাদের সঙ্গে আরও 1 ঘন্টা আছি এবং 1 ঘন্টায় আপনাদের সঙ্গে চেষ্টা করব যে আপনাদেরকে আরও রহস্যময় জগতের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যে রহস্যগুলো আপনাদেরকে অন্যভাবে জীবনকে ভাবাতে সাহায্য করবে বা শুরু করতে বাধ্য করবে। আরও অনেক ধরনের ঘটনা, অনেক ধরনের বিষয় আছে। আমরা কয়েকটি কমেন্টস প্রথমে পড়তে চাই, তারপরে আমরা ঘটনার দিকে যাব, যে ঘটনাগুলো আপনারা শোনার জন্য কান পেতে আছেন, মনের চোখে দেখার জন্য আমাদের সঙ্গে আছেন। আহমেদ ইমতিয়াজ অভি আছেন, তিনি নাটোর থেকে আমাদেরকে শুনছেন, তিনি প্রথমবার শুনছেন আমাদেরকে। আফরান হোসাইন, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। আমরা মিজানুর রহমান আজহারির কথা শুনছি, তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। আসিফ সর্দার, তিনি আমাদেরকে শুনছেন। সাইফা শ্রিয়া আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে হ্যালো বলেছেন, আপনাকে আমরা হ্যালো বলছি। আপনি কেমন আছেন জানতে চাই আমরা। আমাদের সঙ্গে আরও অনেক বন্ধুরা আছেন, তাদের কথাগুলো আমরা একটু পরপরই পড়বো, আমরা একটু পরে তাদের নামগুলো বলার চেষ্টা করব। আমরা একটা ঘটনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, যে ঘটনাগুলো আসলে শোনার জন্য আপনারা কান পেতে আছেন, মনের চোখে দেখার জন্য চেষ্টা করছেন আমাদেরকে। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আসলে আজকে বাস্তব জীবনের ঘটনা, যে ঘটনাগুলো আসলে এখনো পৃথিবীতে বর্তমান, যেটি গুগল করলেও আপনারা পাবেন, যেটি আপনারা একটু খোঁজখবর নিলেও জানতে পারবেন, সেই ঘটনাগুলো আপনাদেরকে বলবো। আবার এমন কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আসলে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। এ ধরনের ভৌতিক ঘটনা বা এই ধরনের নানা রকম বিষয় কিন্তু আসলে কোনো কোনো নির্দিষ্ট জায়গায়, কোনো কোনো নির্দিষ্ট বাড়িতে বা কোনো কোনো বেসিক্যালি কিছু মানুষের সাথে ঘটে। পৃথিবীতে অসংখ্য কোটি, শত শত কোটি মানুষ, সবার সাথে কিন্তু ভৌতিক ঘটনা ঘটে না, কিছু কিছু মানুষের সাথে ঘটে। ঢাকা শহরের মোহাম্মদপুরে একটা বাড়ি আছে, ঢাকা শহরের তেজগাঁওয়ে মণিপুরি পাড়ায় একটা বাড়ি আছে, ঢাকা শহরের পুরন ঢাকায় 2-3টা বাড়ি আছে। সব মিলিয়ে ঢাকা শহরে প্রায় এরকম 40 থেকে 42টি বাড়ি আছে, যে বাড়িগুলো সম্পর্কে অনেক ধরনের গল্প এখনো এই শহরে প্রচলিত আছে। তো মোহাম্মদপুরের একটা বাড়ির ঘটনা আপনাদেরকে বলতে চাই, যে ঘটনাটি আসলে একেবারেই বাস্তব জীবন থেকে নেওয়া ঘটনা। যে ঘটনাটা আমরা গুগল করে জেনেছি, পরবর্তীকালে আমরা খোঁজ খবর নিয়েছিলাম যে সেখানে এরকম ঘটনা আসলেই আছে কিনা, এবং সেখানে গিয়ে আমরা জানতেও পেরেছি এরকম ঘটনা আছে। একটা পুরনো ধাঁচের বাড়ি, তার বাড়ির আশেপাশে অনেকগুলো অ্যাপার্টমেন্ট উঠেছে, কিন্তু সেই বাড়িটা একেবারে খুব লুক্রেটিভ জায়গায় অবস্থিত শহরের, কিন্তু সেই বাড়িটা পুনর্নির্মাণও হয় না, সে বাড়িতে আসলে ভাড়াটিয়ারাও তেমন একটা থাকে না, বা যারাও সেখানে আসে তারা এরকম একটা চিৎকারের শব্দ পায়, একটা কান্নার শব্দ পায়, গা ছমছমে একটা ঘটনার মুখোমুখি হয়। রাতের বেলা সে বাসার মাঝখান দিয়ে কাউকে না কাউকে হাঁটতে দেখে। একটা 16 বছরের কিশোরী মেয়েকে তারা দেখে নিজের বাড়ির মতো করে সে বাড়িতে বসবাস করছে, ওয়াশরুমে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসছে, তার ঘরে যাচ্ছে, চুল আঁচড়াচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, কিন্তু সেই মানুষটা বা সেই মেয়েটা সেই বাসার কেউ নয়, কেউ নন তিনি সেখানে। তো ঘটনাটা যখন থেকে শুরু হয় তখন থেকে আজ পর্যন্ত সে ঘটনাটা এখনো মানুষের কাছে একেবারেই সত্য হয়ে আছে। যিনি আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছেন বা যেখান থেকে ঘটনাটা আমরা জানতে পেরেছি, সেটি একটু আপনাদের কাছে একটু পড়ে শোনাই বা হয়ে একটু বলার চেষ্টা করি। আপনারা মনের চোখে দেখবেন, কান পেতে শুনবেন, না হলে সেই বাসার ভেতরে প্রবেশ করতে পারবেন না, ঘটনার মাঝখানে আপনারা প্রবেশ করতে পারবেন না। ধরুন আপনি সেই বাসায় একটা নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছেন, আপনার পরিবারের 5 জন মানুষ, আপনার বৃদ্ধা মা, আপনার 2টি সন্তান, আপনি এবং আপনার স্ত্রী। 4 রুমের একটা ঘর, একটা ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, 3টা বেডরুম, এরকম একটা ঘর, বেশ বড় বড়, কারণ পুরনো ধাঁচের একটা বাড়ি। সে বাড়িটা আপনি থাকতে এসেছেন, প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, কোনো সমস্যা নেই, নর্মালি আপনি আছেন। হঠাৎ করে রাতের বেলা আপনার পানির পিপাসা পেয়েছে, আপনি দেখলেন যে আপনার পাশে যে গ্লাসটা ছিল পানির, সেই গ্লাসটার পানিটা খালি,
সেটা আপনার স্ত্রী হয়তো বা পান করেছে বা খেয়েছে, যে কারণে সেটা আসলে এখন ভরা নেই। আপনি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসেছেন, ড্রয়িং রুমের পাশে আপনার ডাইনিং স্পেস, সেখানে গিয়ে আপনি পানির গ্লাস দিয়ে পানি ঢালার চেষ্টা করছেন। হঠাৎ করে মনে হলো ড্রয়িং রুমের সোফার মধ্যে কে যেন বসে আছে। রাত 1-2টার সময় আপনার ড্রয়িং রুমের সোফায় কে বসে থাকবে? কারো থাকার তো কথা নয়। আপনারা এখন ঠিক যে যে জায়গায় বসে আছেন সেই জায়গায় যদি হঠাৎ করে দেখেন যে আপনার ডান পাশে বা বাম পাশে বা দূরে আপনার ঘরের মধ্যে কোনো একটা মানুষ পায়চারি করছে, অচেনা একটা মানুষ সেখানে বসে আছে, হঠাৎ করে কেমন লাগবে? একটা ধাক্কা লাগবে না মনের ভেতরে? তো সেরকম সেটা ধাক্কা খায়। তো সে ভাবে যে হয়তো বা তার ভুল হতে পারে, অন্য কেউ সেখানে বসে থাকতে পারে, তার 2টো সন্তান আছে। সে আস্তে আস্তে করে পানির গ্লাসটা হাতে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে যায়। ড্রয়িং রুমের মধ্যে যে দেখে একটা 16 বছরের কিশোরী একটা মেয়ে, ফুটফুটে সুন্দর একটা দেখতে, নীল রঙের একটা জামা পরে ড্রয়িং রুমের মধ্যে বসে থেকে সে টিভি দেখার ভান করছে। তার হাতে একটা চিরুনি, সে চিরুনি দিয়ে চুলটা আঁচড়াচ্ছে। এই মেয়েটাকে সে চেনে না, এই মেয়েটা তার বাসার না, তার 2টি সন্তানও না। রাত 1:30টার সময় একটা মেয়ে তার ড্রয়িং রুমে বসে, কে এই মেয়েটা? তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়, গ্লাসটা ভেঙে যায়। গ্লাস ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে মেয়েটাও অদৃশ্য হয়ে যায়। এই গ্লাস ভাঙার শব্দ পেয়ে তার স্ত্রী ঘর থেকে হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে আসার মতো বলে, কি সমস্যা, কি হয়েছে? সে বলে, চলো রুমে চলো, তোমাকে বলছি আমি ব্যাপারটা। মহিলাকে সে ঘটনা তিনি বলেন। তাকে বলে, তুমি দোয়া টোয়া পড়ে ঘুমিয়ে পড়ো, তুমি এটা ভুল দেখছো বা কোনো কিছুটা হতে পারে। তারা ঘুমটা মনে একটা আসে না, তারপরেও চেষ্টা করে দোয়া টোয়া পড়তে পড়তে আয়াতুল কুরসি পড়ে টড়ে ঘুমানোর চেষ্টা করে। তারপরে ঘুম আসে। ঘুম আসার পরে যেটা হয়, পরের দিন সকালবেলা এসে সেটা ফ্যামিলির সবার সঙ্গে সেটা শেয়ার করে। এই 2-3 দিন পরে আর তেমন কিছু হয় না। এরপর একদিন ওই মহিলাটা দুপুরবেলা, তার 2টা ছেলে মেয়ে স্কুলে গেছে, তার জামাই গেছে কাজে, বাড়িতে বৃদ্ধ মা আর ওই মহিলা মানে স্ত্রীটি রান্নাঘরে রান্না করছে। হঠাৎ করে তার মনে হলো যে তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়ে আছে। তিনি নর্মালি পেছনে ফিরে তাকিয়েছেন। তিনি ভেবেছেন যে হয়তো বৃদ্ধা মহিলা বা বৃদ্ধা মা এসে পেছনে দাঁড়িয়েছেন। হঠাৎ করে সে যখন তার পেছনের দিকে তাকায়, দেখে যে ওই রকম একটা মেয়ে, মানে ওই মেয়েটাই, যে মেয়েটার বর্ণনা তার স্বামী তাকে বলেছিল, ঠিক সেই মেয়েটাই তার পেছনে এসে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এই ঘটনাটাও ঘটে, এটা একটা ঘটনা গেল। তারপরে যেটা হয়, কয়েকদিন পরে তারা দুজনই ঘুমিয়ে আছে। হঠাৎ করে মনে হয় যে তার মশারির আশেপাশে দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে। পায়ের শব্দ পায় না মানুষজন, নুপুরের শব্দের মতো শব্দ। দুজনেরই ঘুম ভেঙে যায়, স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা ঘুম থেকে উঠে দেখে যে ওই মেয়েটাই ঘরের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। তারা আসলে খুবই ভয় পায় এবং এই ভয়ের অনুভূতিটা সে প্রকাশ করার মতো না। কিন্তু সবচেয়ে বিভৎস যে ঘটনাটি ঘটে একদিন, যে ঘটনাটি ঘটার পরে তারা সে বাড়িটা ছেড়ে দেয় এবং তারপর থেকেই সেই বাসায় আর তেমন কেউ থাকে না। একদিন রাতের বেলা তারা টিভি দেখছিল। হঠাৎ করে, মানে টিভি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো তার বেডরুমের মধ্যে মানে একটা ভাঙাচোরার শব্দ আর কি, মানে হাত থেকে কোনো কিছু পড়ে যায় বা কোনো কিছু হয়, কোনো কিছু ভাঙে, ঠিক সেরকম একটা ব্যাপার তারা যখন খেয়াল করলো, জামাই এবং বউ দুজন মিলেই তারা ঘরের মাঝখানে এসে দেখে তাদের যে ফ্যানটা ছিল সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানের সঙ্গে ওই যে 16 বছরের কিশোরী একটা মেয়ের কথা তারা বারবার বলছিল, তারা বারবার দেখছিল তাকে। সে মেয়েটা আত্মহত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলে আছে, বিভৎস একটা চেহারা, জিভটা সামনের দিকে বেরিয়ে গেছে, চোখটা বড় বড় হয়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, ওই আত্মহত্যা করা লাশটা
অবস্থায় কান্নার শব্দ একটা আসছে, কান্না করছে মনে হচ্ছে। আর এই যে বড় বড় চোখের কথা বলেছিলাম, এই বড় বড় চোখ একবার খুলছে একবার বন্ধ করছে, খুলছে একবার বন্ধ করছে। যারা শুনছেন আমাদেরকে, যারা সাহসী আছেন, যারা অনেক সাহসী বলে দাবি করেন নিজেকে, তারা যদি এইরকম একটা ঘটনার মুখোমুখি এখন এই মুহূর্তে হন, তারা চিৎকার করে, মানে একটা বিভৎস অবস্থা তৈরি হয় চিৎকারের শব্দ শুনে। মানে আশেপাশের বাসা থেকেও লোকজন চলে আসে, মানে আত্মচিৎকার, মৃত্যু চিৎকারের মতো একটা চিৎকার তারা সেখানে করে। তারপরে আসলে সবাই তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলে যে আসলে আপনারা যা দেখেছেন সেটি হয়তো আপনাদের চোখে সত্য। এই বাড়িটা যখন করা হয়, এই বাড়িতে যিনি মালিক ছিলেন, এই মালিকের একটা মেয়ে ছিল, এরকম 16 বছর বয়সের ফুটফুটে একটা মেয়ে। মেয়েটা পারিবারিকভাবে রাগারাগি করে জেদাজেদি হওয়ার পরে একটা সময় মেয়েটা আত্মহত্যা করে। এবং যে সিলিং ফ্যানের কথা বলছেন, যেটি আপনাদের বেডরুম, এখন এই বেডরুমটি ছিল মূলত আসলে সেই মেয়ের রুম। সেই মেয়ের রুমে মেয়ে আত্মহত্যা করেছিল। এই ঘটনাটা মোহাম্মদপুরে অনেকেই জানে। আর তেজগাঁও যে বাড়িটার কথা বলছিলাম, সে বাড়িটার ঘটনাও আমাদের কাছে আছে, সেটিও আপনাদের কাছে বলবো আমরা, শোনাবো আমরা। যারা আমাদেরকে কান পেতে শুনছেন, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, তারা অনেকক্ষণ ধরে আমাদেরকে অনেক রকম কমেন্টস করছেন, ফেসবুকে অনেকেই আমাদেরকে অনেক কিছু শেয়ার করছেন। এই ঘটনাটা শোনার পরে আপনাদের ভেতরে কি অনুভূতি হয়েছে, কি বলতে চান আপনারা, ভয় পেয়েছেন কিনা, বা ভয় না পেলেও কি আসলে কি মনে হচ্ছে আপনাদের কাছে, সেটি আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 26969 এই নাম্বারে। আমরা এখন বেশ কিছুক্ষণ সময় আপনাদের কমেন্টস পড়বো, আপনাদের শেয়ার করা নামগুলো আমরা একটু বলবো আপনাদের কাছে। আর যারা আমাদেরকে SMS পাঠিয়েছেন CFM একটা স্পেস, তাদের নাম লিখে টেক্সট করেছেন 26969 এই নাম্বারে, তাদের কথাগুলো একটু বলতে চাই। মাহির গাজীপুর থেকে তিনি আমাদের সঙ্গে আছেন, সাইম নারায়ণগঞ্জ থেকে আছেন, ফারুক আহমেদ SMS করেছেন, ফয়সাল আমাদের সঙ্গে SMS করেছেন, তিনি গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন। তাশরিফা, তিনি আমাদেরকে হাই জানিয়েছেন, আমাদের সঙ্গে আছেন। জুলহাস, তিনি শেরপুর থেকে আমাদের সঙ্গে আছেন, তিনি প্রথমবার আমাদের কাছে কমেন্টস করেছেন, তার কথাগুলো বলেছি আমরা। একেবারে শো শুরু হওয়ার সময় আমাদের কাছে অনেকেই চিঠি লিখেছিলেন, তাদের নামগুলো বলতে পারিনি আমরা। আদনান, তিনি আমাদের সঙ্গে আছেন, বাঁধন আছেন, নাবিল আমাদের সঙ্গে আছেন, আরসিনা রুহি আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ থেকে, কবির আমাদের সঙ্গে আছেন, এরকম আরও অনেক বন্ধু আছেন। এখন একটু ফেসবুকের দিকে যাই, কারা কারা রাত জেগে এখন আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, কারা কারা কোন অবস্থা থেকে, কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন, সেটি একটু আমাদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন। এবং এই জানানোগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালোবাসা হয়ে যাবে। এমডি সোলাইমান আহমেদ, তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। স্মার্ট বয় আজিজুল হকও তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন। আর অনেক জায়গায় অনেক 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 পেজে আমাদের পোস্ট শেয়ার করেছেন। যারা আমাদের পেজের এই পোস্টটি শেয়ার করতে চান, আরও অনেক মানুষের কাছে পৌঁছতে চান, যারা চান যে আসলে আমাদের রাত জেগে আপনাদের কাছে এই গল্প, এই ঘটনাগুলো উপস্থাপন করা সার্থক হোক, তারা চাইলে এই পোস্ট আরও অনেক অনেক জায়গায় শেয়ার করতে পারেন। এমডি ইসা, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি তার মজা লেগেছে, কারো কারো কাছে মজা লাগে, কারো কারো কাছে ভয় লাগে। ইয়াসির আরাফাত বলেছেন, আমার কাছে গল্প আছে, গল্প থাকলে আর দেরি করবেন না, আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, কমেন্টসে লিখে পাঠাতে পারেন। সিয়াম আহসান আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে। SM সীমা আমাদের সঙ্গে গাজীপুর থেকে শুনছেন। গাজীপুর থেকে আজকে অনেক বেশি মানুষ আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন শিহাব, তিনি একটু কমেন্টস করেছেন, একটু ডায়পার ইউজ করবেন প্লিজ, ভিজে গেছে যেহেতু আপনার এখানে, পানি পড়েছে মনে হচ্ছে। রিয়াজ রাফি আমাদের সঙ্গে আছেন, আফরান হুসাইন আমাদের সঙ্গে আছেন, জাহিদ আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে ভয় লাগছে। কুশল আছেন, তিনি বলেছেন যে ভয় পাননি, আপনি অনেক সাহসী মানুষ, ডেফিনেটলি আপনার ভয় না পাওয়া আমাদের কাছে অনুপ্রাণিত করেছে। আফরোজ আমাদের সঙ্গে, আফরোজ তানিয়া আছেন আমাদের সঙ্গে। কে কোন জেলা থেকে আমাদেরকে শুনছেন যদি জানান, তাহলে বুঝতে পারবো যে কোন জেলার মানুষ আমাদেরকে এখন এই মুহূর্তে বেশি করে শুনছেন। অন্তর কিং আছেন, অন্ধকার ঘরে একা একা তিনি শুনছেন, আমাদেরকে ভয়ও লাগছে। জাকিয়া আক্তার, তিনি বলেছেন তিনি এবং তার কাজিন আমাদেরকে শুনছেন। আমাদের সঙ্গে আফরোজ তানিয়া আছেন, তিনি ফার্স্ট টাইম কমেন্টস করেছেন। নুসরাত মুন আমাদের সঙ্গে আছেন।
ইয়াসির আরাফাত, তিনি ডুয়েট গাজীপুর থেকে শুনছেন আমাদের কাছে, ময়মনসিংহ থেকে শুনছেন তনয়, শিশির কুমার শীল আমাদেরকে শুনছেন ঢাকা থেকে, আফরান হুসাইন তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, অলরাউন্ডার গো তিনি নোয়াখালী থেকে আমাদেরকে শুনছেন, শ্রুতি পোদ্দার তিনি বলছেন ভয় লাগছে, স্বর্ণা বলেছেন যে ভালো লাগছে, রিয়াদ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে শুনছেন, আরো অনেক মানুষ আমাদেরকে শুনছেন এবং অনেক মানুষ আমাদেরকে শুনবেন। হাবিবা আক্তার রিদিমা তিনি বলেছেন যে ভয়ে শেষ আমি, আফরিন শুভর কথা বলেছি আমরা, ইভনে নূর আছেন ময়মনসিংহ থেকে, শাহিন খান ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান ইমন গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন যিনি আমাদের কাছে একটি ঘটনা লিখে পাঠিয়েছিলেন এবং তিনি সেটি পড়েও পাঠিয়েছেন। তার সেই ঘটনাটা একটু আপনাদের কাছে শোনাতে চাই এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কমেন্টসগুলো নিয়ে। আসসালামু আলাইকুম। আমার আরেকটা গল্প আছে, এটা আমি একটু মানে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মানে এক্সাক্ট সালটা বা সময়টা মনে নেই, 2010-11 দিকে আমার এক রিলেটিভ ছিল, আত্মীয়, উনি গ্রাম থেকে আসছে। তো ওনার কিছু ভৌতিক সমস্যা, এই সমস্যা নিয়ে ঢাকায় বেসিক্যালি উনি আসলে ডাক্তার দেখাইতে আসছিল। ডাক্তার দেখাইতে আসার পরে ডাক্তার দেখাইছেও, আমাদের বাসায় গ্রাম থেকে আগে প্রচুর লোকজন আসতো এই ধরনের প্রবলেম নিয়ে, ডাক্তারের বা অসুস্থতা বা আরও অনেক ধরনের প্রবলেম নিয়ে। তো উনি আমাদের ফুপি, ওনার এক প্রবলেম নিয়ে ঢাকা আসে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর পরে উনি দীর্ঘদিন আমাদের বাসায় ওই ডাক্তার দেখানোর উসিলায় মানে তারপরে উনি মানে ছিল আর কি। কিন্তু ডাক্তার দিয়ে আসলে সেই সমস্যাটা সমাধান হচ্ছিল না, যেই ধরনের সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা সমাধান হচ্ছিল না। তো তাকে নিয়ে এরপরে অন্যভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন হয়েছে যে আসলে ডাক্তার ছাড়া এটা এই ধরনের সমস্যা সমাধান করা যায় কিভাবে। যে সমস্যাগুলো হতো, উনি বেসিক্যালি রাতে একা ঘুমাইতে ভয় পাইতো এবং অনেক কিছু মনে হতো যে তার পাশে কেউ শুয়ে আছে অথবা তার পাশে দিয়ে হাঁটতেছে বা তার মনে হতো যে কেউ একজন তাকে ফলো করতেছে, এই টাইপের সমস্যা। তো সবাই প্রথমে মনে করেছিল যে এটা কোনো মানসিক সমস্যা, মানসিক ডাক্তার দেখালে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু সেই সমস্যাটা মানে দূর হচ্ছিল না। পরবর্তীতে একজনের পরামর্শ বুদ্ধিতে এক ওঝার কাছে যাওয়া হইলো যে তার কাছে যে দেখা যাক কি হয়, সে কোনো সমাধান করতে পারে কিনা। তো আমার অভিজ্ঞতা হয়েছিল, আমি ওই ফুপির সাথে গিয়েছিলাম সেই ওঝার কাছে। সেই জায়গাটা আমার এখন পুরোপুরি মনে নেই, কিন্তু মানে কোথায় সেই জায়গাটা এক্সাক্ট সেই জায়গাটা মনে নেই, কিন্তু সেই জায়গাটার বর্ণনাটা আমি দিতে পারবো। সেই জায়গাটার বর্ণনাটা আমার মনে আছে। ঢাকার মধ্যেই গ্রাম্য পরিবেশ, গ্রামের মতো রাস্তাঘাট। আমরা বিকেল দিকে রওনা দিয়েছিলাম, বিকেল দিকে রওনা দিয়ে এখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের। তো আশেপাশে গাছ, তারপরে লেক আছে, বিলের মতো পানি আছে, এরকম রাস্তা দিয়ে একটা ছোট্ট ছেলে আমাদেরকে ওনার বাসায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আর কি। ওকে ফলো করে করে আমরা ওনার বাসা পর্যন্ত গেলাম। আমাদের ওইখানে মানে সন্ধ্যা থেকে আমরা রওনা দিয়েছি, আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে গেছে, 8টার মতো বেজে গেছে। তো ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছে সবকিছু বলা হইলো যে এই সমস্যা হচ্ছে, তো কি করা যায়। তো ইনস্ট্যান্ট উনি যেটা বললো যে আপনার ফুপুর সাথে ভূতের আসর আছে, জিনের আসর আছে, যেটা ওনার কাছে আসে না কিন্তু দূর থেকে ওনাকে ডিস্টার্ব করে। তো তখন তাকে বলা হলো যে তাহলে এটা সমাধান কি। উনি তো
ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না ঠিক মতো, তাহলে এটা কি করা যায়? তো উনি বললো যে এইটা শরীর কাটাকুটি করে এটা তাবিজ দিয়ে শরীর বন্ধ করে দিতে হবে, তাইলে আর এই প্রবলেম হবে না। তো তাকে বলা হলো যে তাহলে কাটাকুটি কিভাবে করা যায়। উনি বলল যে আটা লাগবে আর মোমবাতি লাগবে, কলা লাগবে, এই জিনিসগুলা লাগবে, একটা ছুরি লাগবে, একটা নতুন গামছা লাগবে, এই জিনিসগুলা লাগবে। এই জিনিসগুলা দিয়ে কাটাকাটি করা যাবে। তো আমাদের সাথে তখন কিছুই ছিল না। তখন তাকে বলা হলো যে দেখেন, আমরা তো অনেক দূর থেকে আসছি, আমাদের সাথে তো এগুলো কিছুই নাই, তো কি করা যায়? বলে যে আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি এগুলো ব্যবস্থা করতেছি। তো উনি আধা ঘন্টার মধ্যে এগুলো সবকিছু ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে উনি কাজ শুরু করলো। বলল যে কাজ শুরু করতেছি। আমার ফুপিকে একটা ইসের উপরে, কাঠের একটা পিঁড়ির উপরে দাঁড়া করাইলো। দাঁড়া করায় ওনার সামনে কলা রাখা হইল, তারপরে আটা দিয়ে একটা মানুষের আকৃতি বানানো হইল, সেই আকৃতিটা রাখা হইল। তো এখানে ওনার বর্ণনা মোতাবেক জোয়ার ভাটার পানি ছিল, একটা নতুন ছুরি ছিল, এবং সামনে ওই আটার আকৃতি দিয়ে মানুষ বানানো হয়েছে সেটা ছিল, কলা ছিল। এগুলো দিয়ে সে মন্ত্র পড়ে কাটাকাটি করা শুরু করলো। তো প্রায় ঘন্টাখানিকের মতো সময় লাগলো এই কাটাকাটি করার জন্য। সেই আটার তৈরি মানুষের আকৃতিটাকে বিভিন্ন মন্ত্র দিয়ে কেটে, কলাগুলাকে কেটে, সেগুলাকে একদম কেটে তারপরে সেগুলো একটা ইয়ের মধ্যে দলা করে করে রেখে মাটি চাপা দেওয়া হলো। মাটি চাপা দেওয়ার পরে বললো যে কাটাকুটি শেষ হয়ে গেছে, এখন তার শরীর বন্ধ করে দিতে হবে একটা তাবিজের মাধ্যমে। তো এরপরে একটা তাবিজ দিয়ে দেওয়া হলো আমার ফুপির হাতে বেঁধে, যে হ্যাঁ এখন আর কোনো প্রবলেম হবে না। তো আমরা ওইখান থেকে চলে আসলাম। ওই পিচ্চি ছেলেটা আবার আমাদেরকে এগিয়ে দিয়ে গেল, আমরা এখান থেকে চলে আসলাম। তারপরে ফুপি অবশ্য আমাদের বাসায় সপ্তাহখানিকের মতো ছিল। সপ্তাহখানিক যখন ছিল তখন সে বলতেছিল যে না, আমার এখন আর ওই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, এখন মোটামুটি ঠিক আছে। এরপরে ফুপি আবার গ্রামে চলে গেছে। চলে যাওয়ার পরে এরপরে উনি ভালোই ছিল, কারণ এরপরে উনি আর ঢাকায় আসে না এই ধরনের প্রবলেম নিয়ে। যতটুক আমরা বিরতি আর নেব না এই ঘন্টায় আমরা, কারণ 12টা থেকে একটা না আপনাদের সঙ্গে আমরা থাকি এবং চেষ্টা করি আপনাদের কাছে সর্বোচ্চ সংখ্যক সময় দিয়ে আপনাদের কাছে ঘটনাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আপনারা আমাদের বিভিন্ন রকম বন্ধুদের পাঠানোর ঘটনা শুনছেন, নানাভাবে আপনারা শুনছেন আমাদেরকে, এবং যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে আমরা আর আধা ঘন্টার মতো আছি, এবং আধা ঘন্টায় চেষ্টা করব আপনাদের কাছে অদেখা, অচেনা, অজানা রহস্যময় জগৎকে সামনে আনার জন্য, যেগুলো কেউই মুখোমুখি হতে চায় না, তারপরেও আসলে আমাদের সামনে এসে পড়ে। আমরা কয়েকটি কমেন্টস পড়ি আমরা আবারও, কারণ অনেক বন্ধুরা আমাদের সঙ্গে আছেন। আফরান হোসাইন, তিনি বলেছেন ভালোবাসা। তিনি একটু আগে অভিমানও করেছিলেন, অভিমান ভালোবাসা মিলিয়ে তাবিজের 2 ঘন্টা 1 সপ্তাহ পরে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হই। আমরাও প্রত্যাশায় থাকি, প্রতীক্ষায় থাকি কখন আপনাদের সঙ্গে দেখা হবে, মনের চোখে কখন কথা বলা শুরু করবো আমরা আবারও। অরিন্দম বারোই, তিনি আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে। আমাদের সঙ্গে রানা আছেন, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে একজন শুনছেন তিনি আমাদেরকে। আফরোজ তানিয়া আছেন, তিনি বলেছেন যে ভয়ও লাগছে। আশরাফুল তিনি বলেছেন আমাদের কাছে। একজন বলেছেন তার একটা গল্প ছিল। আপনি চাইলে আমাদের কমেন্টসে গল্প লিখতে পারেন, চাইলে ইনবক্স করতে পারেন, চাইলে এইরকমভাবে অডিও রেকর্ডের মাধ্যমে বলতে পারেন। শিহাব উত্তরা থেকে আমাদের কাছে শুনছেন। আবদুল্লাহ আল মাসুদ, তিনি বলেছেন গুড নাইট, আল্লাহ হাফিজ। আপনি চলে যাচ্ছেন কিন্তু আমরা যাচ্ছি না, আপনাদের সঙ্গে আমরা আরও অনেকক্ষণ ধরে আছি, এবং যারা আমাদের সঙ্গে আছেন
তাদের কথাগুলো নিয়েই আমরা থাকবো, কারণ কেউ আসবে কেউ যাবে, এটি আসলে জীবনের জগতের নিয়ম। শেষ মুহূর্তে কারা আমাদের সঙ্গে আছেন এবং কারা কারা আমার সঙ্গে রাত 1টা পর্যন্ত থাকবেন, তাদের কথাগুলো একটু জানতে চাই। কারা কারা 1টা পর্যন্ত থাকবেন তারা লিখতে পারেন 1টা পর্যন্ত আছি বা আমি আছি, আমি থাকবো, এরকম অনেক কিছু লিখতে পারেন চাইলে আপনারা। আশরাফুলের কথা বলেছি। তনয় বলেছেন তিনি থাকবেন, একজন বলেছেন তিনিও থাকবেন আমাদের সঙ্গে। শাহিন খান বলেছেন যে একটা ঘটনা আছে বরিশালের 11 সালের ঘটনা, পাঠাতে পারেন চাইলে আপনি আমাদের সঙ্গে। ঋষিদা ইসলাম বলেছেন আজকে গল্পগুলো অনেক ভয়ানক ছিল। কয়েকটা গল্প বলবো আমরা, কারা কারা থাকবেন তাদের নামগুলো একটু বলি, জানি কারা কারা থাকতে চান। আর এই ফাঁকে আপনাদেরকে যেটা বলছিলাম যে মোহাম্মদপুরের সেই হন্টেড বাড়ির ঘটনার পাশাপাশি এখন আপনাদের কাছে আমরা শোনাবো তেজগাঁওয়ের একটা বাড়ি, যে বাড়িটা আসলে খ্রিস্টান বাড়ি নামে সবার কাছে পরিচিত। ঢাকার তেজগাঁওয়ের মণিপুরি পাড়া এলাকায় একটা পুরনো খ্রিস্টান বাড়ি আছে এবং যে বাড়িটি এখন পর্যন্ত সবার কাছেই রহস্যের, সবার কাছেই হন্টেড এবং সবার কাছেই যেতে না যাওয়া বাড়িগুলোর মধ্যে একটি। এটি একটা এলাবোরেট ফরম্যাটে শোনাবো না আপনাদের কাছে, কারণ মোহাম্মদপুরের ঘটনার ঠিক কাছাকাছি ঘটনার এখানে আর কি। এই বাড়িটার বয়স প্রায় 70-80 বছরের কাছাকাছি, কিন্তু এই বাড়িটি এখন পর্যন্ত ডেভেলপ করা হয়নি, কারণ এই বাড়িটা আসলে যেই থাকতে আসে বা যারাই থাকতে আসেন তারাই এই বাড়িটাতে এমন ধরনের ঘটনার মুখোমুখি হন যে ঘটনাটা আসলে তারা মুখোমুখি হতে চান না। সবাই বলেন যে রাত 1টা থেকে 2টার মধ্যে এই বাড়িতে ভয়াবহ রকমের ঘটনা ঘটে। দেখা যায় যে বাড়ির সামনে যে খোলা জায়গাটি আছে, সে খোলা জায়গায় একটা দোলনায় একটা ফুটফুটে বাচ্চা, যে বাচ্চা কান্না করছে। অনেক সময় দেখে সে দোলনার পাশে একটা মধ্যবয়স্ক মহিলা, 40-42 বছরের মহিলা, সে দোলনায় আস্তে আস্তে করে দোল দিচ্ছে, কিন্তু সে মহিলা সে বাড়ির কেউ নন। আবার কেউ কেউ দেখেন যে বাড়ির দেয়ালের মধ্যে একটা আঁকিবুকির মতো আঁকা আর কি, বাচ্চারা যে বাড়িতে আঁকে না দেয়ালের মধ্যে, কিন্তু সেই বাসায় ওরকম দরজা বা দেয়ালে আঁকার মতো কোনো বাচ্চা সে বাসায় ছিল না। হঠাৎ হঠাৎ করে সে বাসায় আঁকার ছবি আসে, আবার সেটি হঠাৎ করেই মুছে যায়। আবার কোনো কোনো দিন তারা দেখতে পায় এমন ধরনের কোনো কোনো আওয়াজ, এমন ধরনের কোনো কোনো মানুষের কথোপকথন যারা আসলে বাড়ির মধ্যে থাকে না। ধরুন আপনি একটা রুমে বসে আছেন, হঠাৎ করে মনে হচ্ছিল 2টা মানুষ কথা বলছে, একেবারেই নিত্য নৈমিত্তিক বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, কি খাবো আজকে, কোথায় গিয়েছিলাম। আপনি যে বাসায় থাকেন বা আপনি যে ঘরে ঘুমান, যেটি আপনার একেবারে চিরচেনা একেবারে নিজের ঘর, সে ঘরে আপনি কি অন্য একটা মানুষের অস্তিত্ব অনুভব করতে শুরু করেন, সেটা আপনার জন্য কতখানি অস্বস্তির, কতখানি ভয়ের, কতখানি আতঙ্কের, কতখানি আসলে অনুভব না করতে চাওয়ার অনুভূতি, সেটি অনেক ভয়াবহ একটা ব্যাপার। এই বাড়ির মূল রহস্যটা হচ্ছে এই বাড়িতেও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে, এবং সে ঘটনা ঘটার পরে সে বাড়ি থেকে এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা, অদ্ভুত অদ্ভুত শব্দ, অদ্ভুত অদ্ভুত কাহিনী ছড়িয়ে পড়েছে চারিদিকে। এখন পর্যন্ত সে বাড়িটিকে ঘিরে অনেক ধরনের গল্প আছে, অনেক ধরনের মিথ আছে, যেটি আসলে মানুষ চায় না সে বাড়িতে থাকতে। অনেকে অনেকভাবে এই ভূতের গল্প বা অশরীরী গল্পগুলো শুনতে পছন্দ করেন। কেউ রুমের লাইট অফ করে দিয়ে জানালার পাশে বসে ঠান্ডা বাতাসে শুনছেন, যেমন শাফিন আহমেদ। অনেকে এসির বাড়ি দিয়ে ঠান্ডা করে ঘর কাঁথা মুড়ি দিয়ে শুনছেন। অনেকে কানের মধ্যে হেডফোনটি ঢুকিয়ে তার পড়ার টেবিলের পাশে বসে শুনছেন। অনেকে হয়তো শুয়ে শুয়ে শুনছেন, অনেকে বন্ধুদেরকে নিয়ে শুনছেন। কে কোন অবস্থায় কিভাবে আমাদেরকে শুনছেন আমরা একটু জানতে চাই, এবং অনেকেই বলেছেন রাত 1টা পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমরাও জানতে চাই যে কারা কারা আমাদের সঙ্গে রাত 1টা পর্যন্ত থাকবেন। যেমন সাব্বির রহমান, তিনি আমাদের সঙ্গে থাকবেন 1টা পর্যন্ত। শাহিন খান বলেছেন আমাদের সঙ্গে আছেন। মেহেদি হাসান ইমন বলেছেন গল্পের রাজ্যে হারিয়ে যাচ্ছেন তিনি। নুসরাত মুন্নু, তিনি থাকবেন আমাদের সঙ্গে রাত 1টা পর্যন্ত। এমডি রিয়াদ, তিনি আমাদেরকে শুনছেন। অনেকে অনেক রকম ভাবে আমাদেরকে শুনছেন। অনেকের ভয়ও লাগে, অনেকের ভয় থেকে বেরিয়ে আসার চেষ্টাও করে।
আপনাদেরকে বলেছিলাম যে আসলে পৃথিবীতে অনেক অনেক জায়গা আছে, বাংলাদেশেও অনেক রকম জায়গা আছে, যে জায়গাগুলো আসলে এখন পর্যন্ত অনেক বেশি ভৌতিক, অনেক বেশি হন্টেড, অনেক অনেক বেশি। ঠিক সেরকমভাবে একটি ঘটনার আমি গল্প শোনাতে চাই আপনাদের কাছে। এই গল্পটি আসলে সংগ্রহিত একটি গল্প, সংগ্রহ করা একটি ঘটনা। এটার নাম হচ্ছে স্ক্রিমিং টানেল। স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করা। বেসিক্যালি আমরা যখন আত্মচিৎকার করি বা জোরে চিৎকার করি, ভয় পেয়ে চিৎকার করি, সেটাকে আমরা স্ক্রিমিং বলি। আর টানেল মানে হচ্ছে সুড়ঙ্গ, মানে ধরুন আসলে চিৎকার সুড়ঙ্গ, এটা যদি বাংলা বলতে চাই আমরা। আসলে নায়াগ্রা জলপ্রপাতকে আমরা নর্মালি কি হিসেবে জানি? একটা দৃষ্টিনন্দন জায়গা, যেটা থেকে ঘিরে পর্যটকদের একটা অন্যরকম গল্প, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু আপনারা কি জানেন যে নায়াগ্রা জলপ্রপাতের পাশেই আছে স্ক্রিমিং টানেল, যেটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি, যেটি পৃথিবীর সবচেয়ে অনাবিষ্কৃত ভয়ের জায়গাগুলোর মধ্যে একটি, যেটি পৃথিবীর সবচেয়ে বিভৎসতম ভয়ের অনুভূতি জায়গাগুলোর মধ্যে একটি। এবং যারা ভয় ডরহীনভাবে প্রেতাত্মাদের সন্ধান করেন, যারা ভয় ডরহীনভাবে হন্টেড জায়গাগুলোকে আলোর মধ্যে আনার চেষ্টা করেন, তাদের জন্য এই জায়গাগুলো অনেক আগ্রহের। নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্কের টরন্টোর পর্যন্ত যেতে একটা রেল লাইন আছে। এই রেল লাইনের পাশে এই স্ক্রিমিং টানেলের অবস্থান। এটিকে কেন স্ক্রিমিং টানেল বলা হয় তার একটা ব্যাখ্যা আছে, এবং সেটি আসলে ভয় সেখান থেকে শুরু। এই টানেলের পাশে একটা বিখ্যাত ফার্ম হাউস আছে। আপনারা জানেন যে আসলে ভূতের গল্প বা হরর সিনেমার প্লটগুলো কিন্তু ফার্ম হাউসে ঘিরেই হয় অনেক অনেক জায়গায়। তো যে ফার্ম হাউসটির কথা বলা হচ্ছে, সেই ফার্ম হাউসে একটা ফ্যামিলি একসময় বসবাস করত। তখনও জায়গাটি আসলে ভয়ের ছিল না, তখনও জায়গাটি ছিল পর্যটনের, ভালোবাসার, মুগ্ধতার। ওই বাসায় একটা মেয়ে থাকতো। হঠাৎ করে সে বাসায় আগুন লেগে যায় এবং মেয়েটার গায়ে আগুন ধরে যায়, এবং আগুন ধরে যায়, এবং আগুন থেকে বাঁচার জন্য সে চিৎকার করতে করতে বাসা থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসে। এবং দৌড় দিয়ে বেরিয়ে আসার পরে সে ওই টানেলটার মধ্যে প্রবেশ করে। সে বাঁচার জন্য চিৎকার করে, তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি, কেউ না। সে চিৎকারের মতো চিৎকার। মেয়েটা মারা যায়, পুড়ে মারা যায়, বিভৎসভাবে সে পুড়ে মারা যায়। এবং তারপর থেকেই সেই টানেলের মধ্যে যেই প্রবেশ করার চেষ্টা করুক না কেন, একা একা অন্ধকারে সে যায়, এবং যাওয়ার পরে দেখা যায় একটা ধপ করে আগুনের মতো জ্বলে ওঠে, এবং একটা চিৎকার, একটা মহিলা চিৎকার করছে, তার গায়ে আগুন জ্বলছে, এবং সে টানেলের মধ্যে দৌড়াদৌড়ি করছে, এবং একটা সময় সে চিৎকার করা মানুষটা তার মুখের সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে ঘটনাটা শুরু হয় আসলে মূলত। এবং সেই চিৎকার, সেই টানেল, সেই স্ফুলিঙ্গ, সেই মহিলা, এবং ওই টানেলের মধ্যে যেই যায় বা যেই যেখানে যাওয়ার চেষ্টা করুক না কেন, এখন পর্যন্ত সেটি ঘটে। আমেরিকার মতো জায়গা, যেটি আসলে বিশ্ববিখ্যাত বিজ্ঞানসম্মত একটি জায়গা, সেই বিজ্ঞানসম্মত জায়গায় এখনো সেই স্ক্রিমিং টানেলটি জীবন্ত ভয় হয়ে, জীবন্ত অমীমাংসিত ভয়ের অনুভূতি হয়ে টিকে আছে। আমরা বলি না যে বিজ্ঞান সব কিছুকে ব্যাখ্যা করতে পারে, তাহলে আপনার স্বপ্নের মাঝখানে আপনি ভয় পান কেন? যে দুঃস্বপ্ন আপনি দেখেন আপনার পাশে শুয়ে আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার বন্ধু, সে একই অনুভূতি দেখে না কেন? একই ভয়ের ব্যাপারটি তার মধ্যে হয় না কেন? শেষের পথে আমরা আছি। আরো একটি ঘটনা বলবো আপনাদের কাছে, কিন্তু অনেক অভিমান করে বসে আছেন, কেন কমেন্ট পড়ি না, কেন SMS পড়ছি না। এমডি ওমর ফারুক তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বলেছেন যে আমার মেসেজটা পড়েন না কেন। এমডি রিয়াদ তিনি আছেন, তিনি শুনছেন আমাদেরকে, সবসময় তিনি আমাদেরকে শুনবেন। ইসমাইল হোসেন নাইম তিনি বলেছেন যে বরিশালের একটি ঘটনাটা শোনান। হ্যাঁ, বরিশালের একটি জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়ি নিয়ে এখনো হন্টেড ঘটনা আছে, সেটি আমরা শোনানোর চেষ্টা করব যদি সময় থাকে আমাদের হাতে। আমাদের সঙ্গে শাহরিয়ার হোসাইন সজীব আছেন, একটা পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকবেন।
আমাদের সঙ্গে তানজিল আব্দুল্লাহ আছেন, তিনি আমাদের সঙ্গে ভালোবাসা জানিয়েছেন। আমাদের সঙ্গে আফরোজ তানিয়া আছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মিরপুর শাওরাপাড়া থেকে আফরিন সুলতানা স্নেহা, তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও অনেক বন্ধু আছেন। আমরা একটু দেখি আমাদের ইনবক্সে আপনারা অনেকেই ঘটনা পাঠিয়েছেন, দেখি আপনারা কোন কোন ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন সেটি একটু পড়তে থাকি 1 মিনিটের মধ্যে, এবং তার মধ্যে মধ্যে আপনারা কে কে আছেন, কে কে আমার সঙ্গে থাকবেন, কে কতক্ষণ আমাদের সঙ্গে আছেন, কে তাবিজকে পছন্দ করেন, তাবিজের কাছ থেকে আপনারা আরও কোন কোন ঘটনা জানতে চান, শুনতে চান, সেটাও আমাদের কাছে লিখবেন আপনারা। এই ফাঁকে আমরা ইনবক্সে অনেকগুলো ঘটনা পেয়েছি আপনাদের, তার মধ্যে থেকে একটা ঘটনা একটু পড়তে চাই, দেখি সেটি আসলে কেমন শোনায়। বলেছেন যে আমার নাম জিহান রহমান, আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার বাসা রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। তিনি তাবিজ আমাদেরকে নিয়মিত শোনেন এবং তিনি একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, যে ঘটনাটি 2019 সালের মাঝামাঝির দিকের ঘটনা। তিনি তখন ক্লাস 9-এ পড়তেন। তার গ্রামটা একটা অজ পাড়াগা টাইপের একটা গ্রাম, নিরিবিলি একটা পরিবেশ, এবং সেই গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে যেটি আসলে সবসময় একটু নিরিবিলি। বিকেলবেলা যখন বাচ্চারা সেখানে খেলাধুলা করে, তারপর থেকে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, যখন সেটি একেবারে নিরিবিলি হয়ে যায়। সেখানে একটা গা ছমছমে ব্যাপার আছে, কারণ সেখানে অনেকগুলো পুরনো পুরনো গাছ, এবং সেই পুরনো পুরনো গাছগুলো নিয়ে এক ধরনের গল্প আছে, সেই গল্পগুলো মানুষের মধ্যে প্রচলিত আছে। তিনি বলছেন যে আসলে আমার ক্লাসমেট, তার নাম রাহুল, এবং তার বড় ভাই শিপন, আমরা তিনজনই প্রতি শুক্র এবং সোমবার রাতে আমাদের ওই প্রাইমারি স্কুলে গিয়ে আড্ডা দিতাম। স্কুলের পেছনে একটা কলার ক্ষেত ছিল, যেখানে আমরা কলা চুরি করে খেতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। সোমবারই এরকম করতাম আমরা। তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি মজার ছিল এবং অনেক ধরনের নস্টালজিয়া, অনেক অনেক ধরনের ব্যাপার ছিল আসলে। তারা যখন সেখানে একদিন বসে এরকম আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে দেখে যে দূরে একটা ছোট্ট বাতির মতো জ্বলছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আলো আলো একটা ব্যাপার। নর্মালি তো এরকম সন্ধ্যাবেলা মাঠের মধ্যে আলো জ্বলার কথা নয়। তারা সেখানে যায়, তিনজন মিলে যেয়ে দেখে যে একটা ছেলে, 7-8 বছর বয়সের একটা ছেলে, মাথা নিচু করে মাটির মধ্যে কি যেন একটা খুঁড়ছে, আর সেখান থেকে একটা আলো 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 বেরোচ্ছে আর কি। তো তাকে তারা ডাকে, এই তোমার নাম কি, কি অবস্থা, কথা বলো না কেন? ওই ছেলেটা যখন তাদের দিকে তাকায়, তখন তারা বলে, ভাই বিশ্বাস করেন, সেই ছেলেটা আমার দিকে না তাকালেই মনে হয় ভালো হতো, সেখানে না গেলেই মনে হয় ভালো হতো। একটা 7-8 বছরের কিশোর বড় বড় চোখে তাদের দিকে তাকালো। ওই যে নিচে একটা আলোর মতো জ্বলছে, আলোতে দেখা যাচ্ছিল তাদের মুখটা একটু। তার দুই পাশের 2 চোখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর ছেলেটা যখন কথা বলে উঠলো, তখন কথাটা আসলে আর 7-8 বছরের কিশোরের মতো নয়। ছেলেটা বলছিল, এখানে তোমরা কি করো, এই টাইপের একটা ভয়েস। বললো, আমার সেখান থেকে একেবারে একটা দৌড় দিয়ে বাড়ি চলে আসি। আমাদের আসলে আর সন্ধ্যাবেলার আড্ডা কোনো কিছুই আর তখন ভালো লাগছিল না, মনে হচ্ছিল আমার কেন সেখানে গেলাম, ও মাই গড। কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই রাতে তারা তিনজনই রাতের বেলা স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নে ওই সেই 7-8 বছরের কিশোর তাদের স্বপ্নে ধরা দেয়, স্বপ্নে আসে। তার চোখ থেকে তখনও রক্ত পড়ছিল, মুখটা বিভৎস, হাতের মধ্যে একটা আলো, এবং স্বপ্নেও জিজ্ঞাসা করছে, তোমরা কেন আমাকে
থামালে? তোমরা কেন সেখানে গিয়েছিলে? ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে একটা ভয়ের অনুভূতি, একটা হন্তন্ত অবস্থা। পরদিন সকালে যখন তার স্কুলে যাচ্ছিল, তিনজনের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে এবং তারা বলে একই স্বপ্ন একই সময়ে আমরা কেন দেখলাম? নর্মালি তো একটা স্বপ্ন মানুষ একাই দেখে, তিনজন একই স্বপ্ন কিভাবে দেখে তারা? এবং তারপরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রতি শনিবার এবং সোমবার রাতে তারা তিনজনই একই রকম স্বপ্ন দেখত এবং স্বপ্নে আস্তে আস্তে যে ব্যাপারটা তারা খেয়াল করে, সেই 7 বছরের কিশোরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একটা সময় তার চোখ দিয়ে রক্ত পড়া, মুখ দিয়ে বিভৎস রকমের গন্ধ বের হওয়া। বলে আমি এটার কোনো ব্যাখ্যা জানি না। আপনারা কি জানেন সেই ব্যাখ্যাটা? যদি আপনারা জানেন তাহলে আপনারা আমাদেরকে লিখতে পারেন CFM একটা স্পেস, আপনার নাম, আপনার টেক্সট পাঠাবেন 26969 এই নাম্বারে। আর আপনাদের সঙ্গে ফেসবুকের লাইভে আমরা আছি অডিওতে। আরও অনেক সময় ধরে আপনাদের সঙ্গে থাকতে চাই, কিন্তু সময় আমাদের আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আর 15 মিনিট সময় আপনাদের সঙ্গে আছি আমরা। কে কে আছেন, কে কোন অবস্থায় আমাদের সঙ্গে আছেন, কে কিভাবে আমাদের সঙ্গ উপভোগ করছেন জানতে চাই। সেটি আমরা একটা না অনেকক্ষণ ধরে SMS পড়তে চাই। SMS পড়ার পরে আমরা শেষ সময় আরেকটি ঘটনা বলবো, তারপরে বিদায় নেব আজকের মতো। আমাদের সঙ্গে যারা যারা এই পোস্ট শেয়ার করে করে আসলে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। 000 সেলিম, তিনি আমাদের এই পোস্ট শেয়ার করেছেন অনেক অনেক গ্রুপে। তিনি অনেকবার আমাদের কাছে কমেন্টসও করেছেন এবং সেই কমেন্টসগুলো আমরা পড়ার চেষ্টা করছিলাম। 000 সেলিম, আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। ক্যাপিটাল FM 94.8 এর পক্ষ থেকে, আশিকুর শ্রাবণের পক্ষ থেকে, কৃষ্ণ বালকের পক্ষ থেকে। আমরা একটু নিচের দিকে যাই। শাহরিয়ার হোসেন সজীব, তিনি শেয়ার করেছেন। অ্যালেক্স শাওন, তিনি শেয়ার করেছেন আমাদের এই পোস্ট। আর কারা কারা শেয়ার করেছেন দেখি, নামগুলো খুঁজে বের করতে পারি কিনা আমরা। এই শেষ মুহূর্তে কারা আমাদের সঙ্গে আছেন তাদের কমেন্টসগুলো পড়বো আমরা। চেষ্টা করব একেবারে শেষ কমেন্টস থেকে পড়ার জন্য যারা আমাদের সঙ্গে আছেন। ইতিমধ্যেই প্রায় 2000 মানুষ আমাদের কাছে কমেন্টস করেছেন। শাহরিয়ার হোসেন সজীব বলেছেন যে ভাইয়া, আই লাভ ইউর ভিডিও সো মাচ। আমরা আসলে অডিও ভার্সনে আছি, চেষ্টা করব পরবর্তী কোনো এক সময় ভিডিও ভার্সনে আসার জন্য। শাফিন আহমেদ আছেন, তিনি। অ্যালেক্স রাজ আছেন, ফাহিম শাহরিয়ার নীল আছেন। খুব ভালো লাগছে আমাদের কাছে শুনতে। সুরায়া তুহিন আছেন যে আরো ভয়ানক হলে ভালো হতো। ভালোর কোনো শেষ নাই ভাই, ভালো চেষ্টা আমরা সবসময় করি। চেষ্টা করবো আরো অনেক বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আফরান তানিয়া বলেছেন যে বরিশাল, তিনি বরিশালে আছেন, বাসায় আছেন। সাব্বির রহমান রোশন বলেছেন যে আরো 1 ঘন্টা তাবিজের সময় বাড়ানো যায় কিনা। আমরা চেষ্টা করবো আপনাদের পরামর্শটি মাথায় রাখার জন্য। সাইদ আর কে আছেন, তিনি বলেছেন যে ভাইজান ভিডিও চাই। আমরা এগুলো আসলে ইউটিউবে আপলোড করার প্ল্যান করছি একটা, এবং যখন আমরা আপলোড করব তখন ডেফিনেটলি আপনারা সেটা শুনতে পাবেন, দেখতে পাবেন। মনের চোখে আর দেখতে হবে না, বাস্তব চোখে দেখতে পাবেন আপনারা। কমেন্টসগুলো খুঁজছি আমরা আসলে। ইমরি রিয়াদ আছেন, তিনি বলেছেন যে আমার ভয়েস অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আসিফ সর্দার তিনি আছেন, তিনি ফ্রেন্ড নিশাত আনান খুব ভয় পায় এবং তিনি শুনছেন আমাদেরকে এখন এই মুহূর্তে। এমডি রাকিব, এসকে রাকিব আমাদের সঙ্গে আছেন, তিনি প্রথম কমেন্টস করেছেন, প্রথম কমেন্টসই পড়ে ফেলেছি। নিশ্চয়ই আপনি অনেক ভাগ্যবান একজন মানুষ, কারণ অনেকে অনেক অভিযোগ করেন আমাদের কাছে। আফজিনতা আফনুর আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। তানজিল আছেন আমাদের সঙ্গে। আসিফ সর্দার আছেন আমাদের সঙ্গে। মৌসুমী খানম তিনি আছেন, তিনি আমাদেরকে শুনছেন। এমডি অভি আছেন, তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। আমরা আপনাদের সঙ্গে আছি এবং আমরাও চাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনাদের রাত জাগা, আমাদের রাত জাগা, সবকিছু একসঙ্গে আসলে মিলেছে এই মুহূর্তে। সজীব ডায়মন্ড তিনি আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি শেয়ার করেছেন আমাদের এই পোস্টটি, তার কথা বলেছে আমরা। ইয়াসির সিয়াম তিনি আমাদেরকে হ্যালো জানিয়েছেন। একজন আমাদেরকে আসিফ বলেছেন, তার কমেন্টসটি পড়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য।
অনেকে ভাবছেন কেন থেমেছি আমি। থেমেছি এ কারণেই যে আসলে আপনাদের পাঠানো একটি ঘটনা আছে আমাদের কাছে, সেটি আমরা লিখে রেখেছিলাম, আর সেটি একটু বের করছিলাম। আসলে এই সময়টুকু নিচ্ছিলাম আপনাদের কাছ থেকে, আর সেটি একটু বের করতে চাই। এই ঘটনা আসলে আলিয়াপুর নামে একটি জায়গা আছে চুয়াডাঙ্গায়। ঘটনাটা আমি যখন শুনছিলাম বা পড়ছিলাম তখন আমার সেটার কাছে আসলে খুব রহস্যময় বলে মনে হচ্ছিল। আলিয়াপুর চুয়াডাঙ্গা, যারা এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে শুনছেন বা আশেপাশে জেলা থেকে আমাদেরকে শুনছেন, তারা যদি মেলাতে পারেন ব্যাপারটি, আপনারা চাইলে কমেন্টস আমাদেরকে বলতে পারেন। আলিয়াপুর চুয়াডাঙ্গা নামের একটি জায়গা, সেটি নানা কারণে কুখ্যাত বিখ্যাত একটি জায়গা, কারণ সেখানে একটা অস্বাভাবিক ঘটনা আছে এবং ঘটে। সেখানে প্রতি অমাবস্যার রাতে 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে ওই পুরো গ্রামটিকে ঘিরে রাখে এবং চক্কর দেয়। অনেকেই সে কুকুরটি দেখতে পেয়েছে, অনেকেই সে কুকুরটি দেখেনি, মানুষের কাছ থেকে শুনেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অন্য কোনো সময় ওই গ্রামে এরকম কুকুর তারা দেখে না। কুকুরটার বর্ণনা তারা করেছে এরকম ভাবে, একটা কালো কুচকুচে কুকুর থাকে না, একদম কালো কুচকুচে কুকুর, এবং সবগুলো কুকুর দেখতে একই রকম এবং সংখ্যায় প্রায় 200 থেকে 250। পুরো গ্রামটা তারা একেবারে ঘিরে রাখে এবং অমাবস্যার পরে আর তাদেরকে দেখা যায় না। তারা বলেছেন যে আসলে এরকম ঘটনা কেন ঘটে, কি হয়েছিল, কেন ঘটনাটি ঘটেছে, সেটা তারা অনেকে খুঁজে বের করার চেষ্টা করেছেন, অনেকে চেষ্টা করেছেন। কিন্তু ওই কুকুরটাকে যারা আসলে আহত করার চেষ্টা করে বা কুকুরটাকে যারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তারা কোনো না কোনোভাবে পরবর্তী অমাবস্যা আসার আগেই কুকুরের কামড়ে হোক, কোনো পশু পাখির কামড়ে হোক বা সাপের কামড়ে হোক, তারা মারা যায়। এই ঘটনাটা কেন ঘটেছিল বা কেন ঘটে, এই প্রশ্ন তিনি আমাদের কাছে করেছেন। এই প্রশ্ন আপনাদের কাছেও করছি, কারণ পৃথিবীতে আরো অনেক ধরনের ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে মীমাংসার মধ্যে রাখা যায় না। ঠিক যেরকম ভাবে পুরান ঢাকা থেকে একজন আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন যে আসলে পুরান ঢাকায় মিষ্টির দোকান আর জিন নিয়ে এক ধরনের ঘটনা আছে। বলে যে মাঝে মধ্যেই অদ্ভুত ধরনের কাস্টমার এই মিষ্টির দোকানে আসে। তারা বেসিক্যালি ঈশার নামাজের পরে আসে, জুব্বা পরে, আকৃতিতে একটু লম্বা ধরনের মানুষ, মানুষের আকৃতির চেয়ে একটু লম্বা ধরনের মানুষ, এবং তারা এসে একবারে 12-13 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। এবং ওই মানুষগুলোকে তারা পুরান ঢাকার একটা মহল্লা ক্যাটাগরির এলাকা, তো যেখানে মোটামুটি সবাই সবাইকে চেনে, কিন্তু এই মানুষগুলো আসলে কারো চেনা নয়। প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দোকান থেকে এসে একবারে 10 কেজি 12 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। এত মিষ্টি তারা কোথায় কিনে নিয়ে যায়? তো এরকম একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন আমাদের কাছে। তিনি একজন মিষ্টি বিক্রেতা। তিনি বলেছেন যে একদিন এশার নামাজ পড়ে দোকান বন্ধ করবেন একটা অবস্থা, এরকম একটা সময় 4 জন লোক আলখেল্লা পরা, জুব্বা পরা, দাঁড়িয়ে আছে মুখে, লম্বা ক্যাটাগরির একটা মানুষ, 4 জন মানুষ। তারা এসে বলল যে দোকান বন্ধ করেন না, আমাদের কেনাকাটা আছে। তো শেষ মুহূর্তে দোকানের কালকে আসেন, কারণ আমাদের অনেক মিষ্টি লাগবে। এই কথা বলে তারা মিষ্টির দোকানের মধ্যে ঢোকার পরে তারা বলে যে আমাদেরকে 1 মণ মিষ্টি দেন। অদ্ভুত একটা ব্যাপার যে এত রাতের বেলা 1 মণ মিষ্টি নিয়ে তারা আসলে কোথায় যাবে, কি করবে। তারপরে সে খুব খুশি হয়েছে, 1 মণ মিষ্টির অর্ডার। বলে আপনারা একটু ওয়েট করেন, আমি ব্যবস্থা করছি। যে আপনারা একটু লাইটটা বন্ধ করে দেন দোকানের, কারণ বেশি আলো আমার চোখে লাগে। তখন তার কাছে ব্যাপারটা অদ্ভুত বলে মনে হয় যে লাইট অফ করতে কেন বলছে, চোর ডাকাত না তো বা অন্য কিছু না তো। লাইট অফ করতে বলার পরে তারা আসলে জোর করেই লাইটটা অফ করে দেয়। কিছুক্ষণ পর যখন তারা লাইটটা জ্বালায়, তখন দেখে যে দোকানের মধ্যে 4 জনই ছিল, কিন্তু হঠাৎ করে 3 জন নেই, একজন মানুষ এখানে শুধু দাঁড়িয়ে আছে। তারপরে তারা 1 মণ মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়।
অনেকের ধারণা বা পুরান ঢাকায় ঘটনাটি প্রচলিত আছে, সবাই সেখানে বলাবলি করে।